আমাদের সেই অঙ্গটাকে নক করতে হবে। মূল ব্যাপার হচ্ছে অঙ্গটাকে আমাদের নক করতে হবে। তাহলে রাহু আমরা জানি যে সমস্ত দেহ মন জীবিকার উপরে নির্ভর করছে, সে তার লগ্নে অবস্থান করছে। তাহলে যেখানে অবস্থান করছে সেই জায়গার অবস্থান কিন্তু আমরা এখনো নেইনি, এটা 9 নাম্বার ঘর। এইবার রাহু অবস্থান করছে সে 25 নাম্বার নক্ষত্রে। 25 নাম্বার নক্ষত্র মানে কি? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এইবার বৃহস্পতি যে অঙ্গকে দেখে আমরা, হোক বৃহস্পতি ডান গাল হোক আর ডান কান হোক, যা হোক হোক, আমরা সেটা এখানে লিখি। ডান কান কান লিখবো, হ্যাঁ লিখলাম। এইবার হচ্ছে রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আর এটা রাশিটা কুম্ভ। তাহলে কুম্ভের জায়গাটা লিখবো। কুম্ভ রাশি কোন জায়গা? পায়ের গোড়ালির উপর থেকে পায়ের গোড়ালি, হাঁটু থেকে পায়ের গোড়ালি, হাঁটু থেকে পায়ের গোড়ালি। তাহলে হাঁটু থেকে পায়ের গোড়ালি আমরা এখানে একটু লিখবো, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। এটা হচ্ছে নোট। তাহলে এটা 1 নাম্বার। তাহলে আমাদের একই সঙ্গে দেখেন রাহু লগ্নে থাকার কারণে বিশেষ করে যে গ্রহগুলো আমাদের ভাবতে হবে কোন জায়গায় সহজ, কোন জায়গা আর কঠিন কোন জায়গা। যেমন বৃহস্পতি 3টি ঘরে দৃষ্টি দিচ্ছে। কোথায়? লগ্নের পঞ্চম সপ্তম বা অবস্থানগত জায়গা থেকে পঞ্চম সপ্তম নবমে। শনি 3য় সপ্তম দশমে দৃষ্টি দিচ্ছে। আর হচ্ছে রাহু পঞ্চম সপ্তম নবম দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, উল্টা দিকে। আর হচ্ছে কে দৃষ্টি দেয়? মঙ্গল। মঙ্গল দেয় কোথায়? 4-এ দেয়, 7-এ দেয় আর 8-এ দেয়। এইগুলো বাদে তো বাকিগুলো, বাকি যদি লগ্ন পড়তো তাহলে, যেমন চন্দ্র যদি লগ্নে পড়তো তাহলে তো সে শুধু সপ্তমে দৃষ্টি দিত। তাহলে তো আর এত ঘরগুলো লেখা লাগতো না। লাগতো কি? যদি রবি হতো তাহলে সে তো শুধু সপ্তমে দৃষ্টি দিত, তাহলে তো আর আমার এত কিছু লেখা লাগতো না আমাদের। আবার যদি শুক্র লগ্নে থাকতো শুধু সপ্তমে দৃষ্টি দিত, শুধু লগ্নের ঘর আর সপ্তম ঘর লিখলে হয়ে যেত। কথা হচ্ছে এত লেখা দেখে যেন আমরা মাথা না ঘুরে যায় যে আমরা তাহলে কিভাবে শিখব, এটি যেন না হয়। কিন্তু এটি তো রাহুর কারণে হচ্ছে, 4টি গ্রহের কারণে হবে। সেটি রাহু, বৃহস্পতি, শনি আর মঙ্গল। এই 4টি একটু লিখে নেন। এই 4টেই তো ভিন্ন ঘরে দৃষ্টি দেয়। আর বাকিগুলোতে তো আমাদের মানে যে কোনো 2টি ঘর নিলে হতো তো, যদি আমাদের লগ্ন ভাব বিচার করতে চাই। তাহলে এবার লগ্ন থেকে আমরা যেগুলো বিচার করি সেগুলো তো আমরা জানি না? বলেন এবার লগ্ন ভাবস্থ রাহু সে যদি কোনো ক্রমে দুর্ঘটনা ঘটায়, সাধারণত লগ্নে কেতু, লগ্নে রাহু, এগুলো ছোটবেলায় দুর্ঘটনা, হাত পা ভাঙ্গা, অস্থিভঙ্গ, এগুলো তো ঘটে, এগুলো তো ফলাদেশ পড়েছেন আপনারা। তাহলে এটি কোনটি ঘটবে? ভাগ্যের জায়গায় দৃষ্টি দিলে সে কি করবে? আমার লগ্নে সে রাহু অবস্থান থেকে সে কি করবে? 2 নাম্বার ঘরে যখন দৃষ্টি দিয়েছে সে কোন কোন জায়গাকে দেখবে এবং কি করবে? আমাদের যে 7 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে সেটি, ও 5 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে, এখানে কি কি করবে? আর হচ্ছে 7 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে, এটি কি কি করবে? এই কয়টা জিনিস তো আমাদের আলাদা করতে হবে না? সহজ না, আবার কঠিনও না। আমি প্রথমে থাকতে পারিনি, ধরেন, তাছাড়া সুভাষবাবু পাঠিয়েছেন, ওনার কাছে বই আছে, জানতাম, কিন্তু উনি পাঠায় তাই দিকে যা হোক আপনারা আলোচনা করেছেন। কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে এই, যদি এই হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে বিবেচনায় যেতে হবে। আমাদের তো মুখস্থ থাকবে, কারণ হচ্ছে এখন আমাদের উচ্চতর ক্লাস, আমাদের সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকবে। তো যখনই মুখস্থ থাকবে, তখন মুখস্থ থাকলে কি আমরা টুক করে উনি এই যে লগ্নভাবস্থ রাহু 1 নাম্বার আগে বিচার করে যাই। 1 নাম্বারে যদি সে আঘাত দেয় তাহলে ডান কানে দিতে পারে, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এই অংশে দিতে পারে, এই 2টি জায়গায় তো আঘাত দিতে পারে না? যদি পারে, এটি কে ঠেকাতে পারে? ঠেকিয়েছে কে এখানে? আমরা তো বললে হবে না এখানে যে তার ডান কানে আঘাত খাবে আর হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সে আঘাত খাবে, এটা বললে তো হবে না। সে আঘাতটা কত বড় হবে
ডান কানটা তো যেহেতু বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে, তো ডান কানটা তো রক্ষা করে নিবে। আরেকটু বলে দিই গুরুত্ব এটি কেন। আমরা কিন্তু প্রথম 3টা ক্লাসের পরেই মানডেনে যাচ্ছি, আমাদের সিলেবাস যেভাবে সাজাইছি। তো এই ঠিক আছে। তখন কিন্তু আমাদের দরকার হবে এই 12টি রাশি। হুম। এই 12টি রাশি দিয়েই কিন্তু ওই রাষ্ট্রের 12টি রাশি 12টি জায়গাকে চিহ্নিত করতে হবে। জায়গা চিহ্নিত করতে হবে না? হবে। হ্যাঁ, ধরে রাখেন আমাদের বাংলাদেশ, তো বাংলাদেশ যে ম্যাপটি রয়েছে ওই বাংলাদেশের মাঝখানেই তো আমাদের হরোস্কোপটা তৈরি করতে হবে, করতে হবে না? করতে হবে না? বাংলাদেশের কোন প্রান্তে কি ঘটতে পারে সেটি আমাদের বের করতে হবে না? জি। আচ্ছা। যদি বের করতে হয় তাহলে ওই এই সূত্রকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদিও শর্ট আপনাদের একটা সূত্র দিয়ে দেওয়া হচ্ছে, সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে তখন সিরিয়ালে। তখন লগ্নটা ভিন্ন হয়ে যাবে, কারণ রাষ্ট্রের কোনো লগ্ন নেই, রাশি হচ্ছে লগ্ন। এইবার রাষ্ট্র যেহেতু, তাহলে সেই গ্রহ অনুযায়ী যখন আপনাদের এই সূত্রগুলো দিয়ে দেবো সেই অনুযায়ী যেতে হবে। তা সূত্রগুলো কিন্তু এইরকম সেম। তার জন্য এই 20টা ক্লাস হয়ে গেছে আমাদের, 20 আর 3 23টা ক্লাস হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো আলোচনা হয়নি। তার জন্য আজকে এই আলোচনায় আমরা গেলাম। তাহলে আমরা যদি বলি যে ডান কান বা হাঁটুর পায়ের গোড়ালিতে আঘাত লাগবে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, তাহলে সে বাঁচাবে না? বৃহস্পতি দৃষ্টি দিয়ে এখানে লিখেছি আমরা ডান কান, আবার কেউ লিখেছি ডান গাল, ডান কান। উল্টাপাল্টা করি। তো এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে এই জায়গাটিকে যদি বাঁচিয়ে দেয়, তাহলে এই জায়গাটিকে আমরা ঘিরতে পারি না? এই ডান কান আমরাকে বৃহস্পতির মতো গ্রহ, এবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি এই জায়গায় আসতে হবে, মারো। মারো। তাহলে এইটা কি এই জায়গা বাঁচাবে নাকি সে ক্ষতিগ্রস্ত করবে? মারো গ্রহের দৃষ্টি। তারপর তো স্যার গুরু। ক্ষতিগ্রস্ত করবে। ক্ষতিগ্রস্ত করবে। জি। করলে ক্ষতিগ্রস্ত ক্রস দেন, এখানে ক্রস দিয়ে যান বোঝার জন্য। হ্যাঁ, এটা মানে নেগেটিভ। এইবার হচ্ছে হাঁটু থেকে পায়ের গোড়ালি এই অংশটা, এই অংশটা কিসে বাঁচাবে নাকি ক্রস দেব? দেখেন এবার আর কেউ বলতে পারতেছি না। কথা হচ্ছে যে বৃহস্পতি আর মারক। যদি মানে সঠিক আনসার করে লিখতে আমরা লিখে শিখতে চাই, তাহলে স্যার বৃহস্পতি লগ্ন সাপেক্ষে পাপগ্রহ হলেও তার দৃষ্টিটা কিন্তু ভালো স্যার। সে শুভ গ্রহের দৃষ্টি এবং সর্বোচ্চ শুভ গ্রহ, তার দৃষ্টি শুভ। যতই লগ্ন সাপেক্ষে পাপগ্রহ হোক, তার দৃষ্টি সর্বাবস্থা শুভ। এখানে আরেকটা নোট করে নেন যে যে লগ্নে যে গ্রহ মারক থাকবে, একটা নোট, যে লগ্নে যে গ্রহ মারক থাকবে ওই গ্রহ মেরে দেবে তা কিন্তু নয়। মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। বৃহস্পতি তো রাহুর দ্বারা দৃষ্টি আছে। লগ্ন সাপেক্ষে যে গ্রহ মারক থাকবে, যে বিশেষ করে মকর লগ্নে শনি মারক, তাহলে মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। মানে কোথায় থাকলে মারক হবে? রিপু ভাবে সে লগ্নে ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে থাকলে সে মারক লক্ষণ আক্রান্ত হয়। তাহলে বৃহস্পতি মারক গ্রহ, সে তো পঞ্চমে আছে, সে কি মারক লক্ষণ আক্রান্ত হয়েছে? পঞ্চম বৃহস্পতি তো শুভ হয়নি। এই তাহলে স্যার এই বৃহস্পতির দৃষ্টিতে তার নিজের, যেহেতু আমরা একটা শিখাইছেন যে পাগলও তার নিজের ঘরটা বুঝবে, তো বৃহস্পতির দৃষ্টিতে এই যে বৃহস্পতি অঙ্গগুলি তার রক্ষা করবে না স্যার? কথা হচ্ছে যে সে তো মারক লক্ষণ আক্রান্ত বৃহস্পতি না, না, লগ্ন সাপেক্ষে সে মারক, কিন্তু সে তো মারকের জায়গায় পড়েনি, সে মারক চরিত্রে নেই, সে বুধের গৃহগত আছে। বুধ তার শত্রু গৃহগত হয়েছে। তাহলে শত্রু গৃহগত হয়ে দুর্বল হয়েছে। ক্লাসটা একটু অনুধাবন করেন, একটু 10 মিনিট অনুধাবন করেন প্রথম যেভাবে বলি, তারপরের অংশে দেখেন মজাটা কি। তাহলে সে শত্রু ঘরে গত হয়েছে, মানে কি সে দুর্বল হয়েছে? হয়েছে তো? একজন উত্তর দেন। আবুল হোসেন সাহেব আপনি উত্তর দেন।
জি স্যার হয়েছে। হ্যাঁ, দুর্বল হয়েছে। জি, দুর্বল রাহুর হয়েছে। দৃষ্টি পড়ার কারণে, নবম দৃষ্টি পড়ার কারণে আবার দুর্বল হয়েছে না? জি দুর্বল হয়েছে। তাহলে দুই দিকে দুর্বল হয়েছে। এদিকে হুম। রাহু তার মূল ত্রিকোণে, মানে সে ক্ষতি সাধন করার রূপ থেকে সে একটু শুভ রূপে আছে, আছে। আছে তো? জি তার উপর সেই বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, তাহলে সে একটু শান্ত হয়েছে। জি সূর্যকে হয়েছে। বিপরীতে সূর্যকে রাহু গিলে ফেলে, কিন্তু সূর্য তো তার শত্রু। রবি রবি তার শত্রু না? রাহুর শত্রু না? হুম। জি স্যার। রবি জি রাহু শত্রু, রবি মঙ্গল ওই চন্দ্র। তাহলে রবি সে শত্রুও তো দৃষ্টি দিয়েছে, তাহলে জি রাহুর দিছে। ক্ষিপ্রতা কমেছে। কমেছে। তাহলে রাহু এবার যে সকল জায়গায় দৃষ্টি দেবে, সে সকল জায়গা, যে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, সেটি অত অনেকাংশে ক্ষতিগ্রস্ত কম হবে না, কম হবে। জি হবে না বা কম হবে। এইবার একটু সেলে গেল, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একটু সেলে গেল, এটা কি মানুষের সামনে বলা যাবে? না, বলা যাবে না। যাবে না। এইবার ধরেন ডান কানে একটু কম শোনে, এটা মোবাইল ব্যবহার করার জন্য হতে পারে। ডান কানে একটু পাকেছে, হুম। কান পাকাটা বলা যায়। কান পাকাটা ক্রনিক ব্যাধির মধ্যে পড়ে, কারণ বাইরের থেকে দেখা যায় না, এটা বলা যায়। তাহলে যদি কান পাকে, তাহলে কানের রোগ, এটা বৃহস্পতি বলা যাবে। দেখে, এটা দেখে এবং তার অঙ্গ, তাহলে কানটা পেকেছে। তাহলে যদি বলা যায় যে তোমার কান পেকেছে, এটা এই ডান কান, সেটি মানবে। কিন্তু কানে যদি পচনশীল হতে হয়, কান যদি পাকতে হয়, তাহলে কিন্তু চন্দ্রকে লাগবে, এর সাথে চন্দ্রের কানেকশন হওয়া লাগবে, না হলে তো পচনশীল হবে না। রাহু চন্দ্র না হলে তো পচবে না, না পচলে তো ওই জায়গা পাকবে না। যেমন না পাকলে, ফোড়া না পাকলে তো টিপ দিলে পুষ বের হবে না। জি। তাহলে ওটা তরল, তরল মানে ওই পুষ ক্রিয়া তৈরি করবে চন্দ্র, চন্দ্রের সাথে কোনো কানেকশন তৈরি হয়নি। তাহলে কানের মধ্যে একটু পিঁপড়ে ঢোকা, বা একটু ফুসফুস করা, বা একটু ওই ঢোকা, বিচ্ছু ঢোকা, এগুলো যদি হয়, তাহলে সেগুলো হতে পারে। এগুলো সবার জন্য হতে পারে, এটি তো আর বলার মতো কিছু না। দেখেন, খুব সুন্দরভাবে অনুধাবন করলে শখটা ধরলেও কিন্তু বলে ফেলা যায়, কিন্তু ওই কয়টা জিনিস মুখস্থ থাকতে হবে। আমাদের আজকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে আমার কাছেই আসতে গিয়ে, যাই হোক, সেজন্য একটু দৌড়াদৌড়ি বেড়ে গেছিল। তো আসি এবার আমরা, যদি আসি এইবার ওই 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরে বসে আছে শনি। শনির শত্রু আমরা জানি, কাকে জানি? রবি, চন্দ্র, মঙ্গল। বৃহস্পতি তো আর শনির শত্রু না, তাহলে শনি বৃহস্পতির গৃহগত হয়ে আছে। এইবার কুম্ভলগ্ন সাপেক্ষে শনি কি অবস্থানে আছে? কুম্ভলগ্নের শনি শুভ অশুভ কিছুই নয়, কিন্তু কুম্ভলগ্নের লগ্নভাবস্থ, বিশেষ করে লগ্নের কুম্ভলগ্নের ক্ষেত্রে শনির কথা কিছু বলা হয়নি, কিন্তু শনির অবস্থানগত অবস্থানে সে তার ফল দেবে। তাহলে সে ধনভাবে বসে আছে, তাহলে ধনভাবে বসে আছে, সে মকর কুম্ভ দুটোর জন্য কিন্তু পাপ লেখা হয়নি, কিন্তু এটা পাপ, লগ্নপতি হিসাবে সে পাপ। এইবার পাপ হলে কি হবে? বা সে পাপ হলো না, কোনো কিছুই হলো না, কিন্তু সে বৃহস্পতির ঘরে আছে থেকে সে দেখতেছে কোন জায়গাকে? বাম কানকে দেখতেছে, আর ডান গালকে, বা ডান গালকে, আপনারা মনে হয় গাল বলেছেন না কান বলেছেন, যাই হোক, যেটা বলেছেন সেটা দেখছে। আর হচ্ছে পায়ের পাতা দেখছে মীন রাশি। তাহলে পায়ের পাতা, সেখানে শনি অবস্থান করছে বৃহস্পতির গৃহে। বৃহস্পতির সঙ্গে শনির কোনরূপ কানেকশন তৈরি হয়নি, কিন্তু বৃহস্পতির ঘরে শনি, সে তো শান্ত কিছুটা হবে। রাহু, শান্ত রাহু দৃষ্টি দিয়েছে, সে তো শান্ত হবেই। তাহলে হলে যখন আমরা এই 2 নাম্বার ঘরের যে পয়েন্টগুলো বলবো, যে কান, বাম কান, ডান গাল, বা ধরুন পায়ের পাতা, রাশি অনুপাতে, তাহলে শনি যদি অষ্টমপতি বা অষ্টম ভাবস্থ হতো, ষষ্ঠ ভাবস্থ হতো, তাহলে তো দুর্ঘটনার কারণ হতো। দ্বাদশ ভাব হলে ওই জায়গার রোগের কারণে তার ব্যয়ের কারণ হতো, কিন্তু দ্বাদশ পতি কিন্তু সে ধনভাবে আছে, তাহলে ব্যয়টা সে করাবে। তাহলে সেটি কি রোগের জন্য করাবে না কিসের জন্য করাবে, এটি আগে দেখতে হবে। সে কি রিপু ভাব, ষষ্ঠ ভাবে কি শনি দৃষ্টি দিয়েছে? দেয়নি। তাহলে এই অঙ্গের রোগগুলো কিন্তু শনি হন ওর কথা,
ধনভাবে রোগগুলো হওয়ানোর কথা, কিন্তু ষষ্ঠ ভাবে শনির কানেকশন না হওয়ার কারণে রোগ হবে না। রোগ হতে পারবে না ওই জায়গাগুলোর। নোট করেছেন যে ষষ্ঠ ভাবে যেহেতু রোগের কারক ব্যাধির কারক ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাবে না হওয়ার কারণে শনির যে ব্যয় ধন ক্ষয় সেটা করাবে, কিন্তু রোগের কারণে। এইগুলো যদি রোগ বলি রোগের কারণে নয়। তাহলে কারণগুলো কি? ওই জীবিকায় যা আয় করবে ব্যয়পতি আর আয়পতি একই, সঞ্চয় হবে না, এটা বলতে পারি। এইবার তার দ্বাদশপতি, দাম্পত্য জীবন নিয়ে অশান্তি হবে, বউ তার টাকা পয়সা লুটে নেবে, এটা বলতে পারি। ধনভাবে তার দলিল করতে গিয়ে টাকা পয়সা বিনিয়োগ করলো, সিটিং বাজের খপ্পরে পড়লো, সেই সিটিং বাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, এটা বলতে পারি। বলতে পারি না? জি, বলতে 2 পারছি। নাম্বার ঘর থেকে নতুন আত্মীয়তা করার জন্য ধরেন বিবাহ করব, একটানা পাত্রী দেখতে হচ্ছে 10টা পাত্রী দেখতে, 10টা পাত্রীকে বকশিশ দিতে হচ্ছে। আবার যদি পাত্রী কে পাত্ররা দেখতে আসে তাহলে 10টি মানে পাত্রপক্ষকে খাওয়াতে খাওয়াতে 3টি বিবাহের খরচ হয়ে গেছে, এটি হতে পারে নাকি? আর কোন ভাবে খরচ হবে? কিন্তু এই যে পাত্রী দেখাতে আসে খরচ হবে কি হবে না, যে কথা বললাম যে বিবাহের জন্য নতুন আত্মীয়তা, কিন্তু নতুন আত্মীয়তা বিবাহেরটা হবে না। কেন হবে না? সপ্তম ভাবে তো আর ওই শনি দৃষ্টি দেয়নি, দেখছেন? চতুর্থ ভাবে কি শনি দৃষ্টি দিয়েছে। তাহলে কি হবে? মিত্র, নতুন আত্মীয়তা, নতুন বন্ধু, নতুন প্রেম, কিন্তু বিবাহের সম্বন্ধ নয়। বুঝতে পারলাম আমরা? এমনকি ব্যয় করাবে স্যার, চতুর্থ ভাব মায়ের ধন ব্যয় করাবে, নতুন আত্মীয় বন্ধু বান্ধবের দ্বারা ধন ব্যয় করাবে। হ্যাঁ, অংশীদার দ্বারা হতে পারে, মায়ের স্বাস্থ্যের জন্য হতে পারে, গৃহ অশান্তির জন্য হতে পারে, এইগুলো হতে পারে, কিন্তু এই রোগের জন্য হবে না। আমি যদি আপনার একটা আনি স্যার, শনি মঙ্গল পরস্পরকে দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ, পার্টগুলোকে কিন্তু আলাদা করে নিয়ে যেতে হবে। এই ক্লাসের পরে আপনাদের একটু গবেষণা করে পার্টগুলোকে আলাদা করতে হবে, যে কোন জায়গায়। শুধু অনুধাবন করিয়ে দিতে পারবো আমি, কিন্তু পাঠ করে কিন্তু দিতে পারবো না। এত পাঠ কিভাবে করবো এখানে? সে জায়গা তো নেই। এইবার দেখেন, যদি তারপরে আমরা আসছি রাহু সপ্তমে দৃষ্টি দিল, সেটি কোথায়? ও না, সরি, পঞ্চম ভাব তো হয়ে গেল নাকি? পঞ্চম ঘর হয়েছে, পঞ্চম। আচ্ছা, এবার রাহু দিয়ে আমরা পঞ্চম ঘর হইনি, পঞ্চম ঘর দেখি। পঞ্চম ঘরে রাহুর নবম দৃষ্টি পড়েছে। তাহলে নবম ঘরে আমরা পঞ্চম ঘর থেকে যেগুলো বিচার করি, সেখানে আমাদের কি পড়ছে? মিথুন রাশিতে থুতনি, বুক থেকে বুকের খাঁচা পর্যন্ত, মানে এই থুতনি থেকে বুকের খাঁচা পর্যন্ত। তো সেই অংশ দেখছে আমার। আর হচ্ছে বৃহস্পতি ডান গাল দেখছে, বাম চোখ দেখছে। তাহলে এই জায়গাগুলো, এটা তো পঞ্চম ভাব, সে তো রিপুপতি না, সে তো ব্যাধিপতি না। তাহলে কি হবে? এখানে রাহু দৃষ্টি পড়েছে, বৃহস্পতি, সে লগ্ন সাপেক্ষে পাপ, শত্রু গৃহে বসে দুর্বল, আগেই তো বুঝে নিলাম দুর্বল। কিন্তু পিতা এবং পুত্র সন্তানকে তো আমাদের এখান থেকেই বিচার করতে হবে, হবে না? জ্ঞান। যদি আমরা 4 নাম্বার থেকে মা বিচার করলাম, কন্যা সন্তান বিচার করলাম, তাহলে এখানে পিতা পুত্র সন্তান বিচার করব না? যদি করি, তাহলে যদি বলতে পারে যে পিতার হচ্ছে বক্ষব্যাধি হতে পারে, যদি বলি, কারণ বুধ অষ্টম পতি, বুধের ঘরে বসে আছে, এই ঘরটা অষ্টম। একটু তাকিয়ে দেখেন, দেখেছেন? অষ্টম মানে নিধন না? তাহলে তার ব্যয় করাবে না? আগে তাকে সুস্থ রাখতে পারে, কিন্তু পরে সে অষ্টমপতি না? জি। তাহলে এই অষ্টম ভাবে শনি দৃষ্টি পড়েছে, মঙ্গল অষ্টমে বসে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তাহলে তার পিতার বক্ষ ব্যাধি হতে পারে, বা বুকের ভিতরে কোনো ব্যাধি হতে পারে। গলা থেকে বুক পর্যন্ত, মানে থুতনির নিচে থেকে বুক পর্যন্ত। এবার গলার রোগ হতে পারে, টনসিল হতে পারে, তার সন্তানেরও, পুত্র সন্তানের হতে পারে, কিন্তু কন্যা সন্তানের নয়। কেন? সেটি অষ্টম ভাবের জন্য। চতুর্থ ভাবে কিন্তু শুক্র 4 এবং 9 নাম্বার ঘরের মালিক, কিন্তু শুক্র অবস্থান করছে কোথায়? 6 নাম্বার ঘরে।
এই শুক্রের আলোচনা কিন্তু করিনি, মানে একসঙ্গে আমরা জড়াচ্ছি না, তাহলে আমাদের অনুধাবন করতে কষ্ট হবে, এই জন্য করিনি, কিন্তু ওখানে যাব। এখানে আপনাদের প্রশ্ন থেকে যাবে যে চতুর্থ এবং ভাগ্যবতী শুক্র যেহেতু ষষ্ঠে আছে, তাহলে এই শুক্রের রোগটা চতুর্থে, তাহলে মায়ের ক্ষেত্রে ফিমেল ডিজিজটা হতে পারে, কন্যা সন্তানের ক্ষেত্রে তাই হতে পারে, জি এটাকে আমরা বিবেচনায় আনতে পারি। তাহলে শুক্র ষষ্ঠ ভাবে থাকার কারণে এবং সে চন্দ্রের গৃহে শত্রুর গৃহে থাকার কারণে শুক্রটা তো দুর্বল হয়েছে, হয়েছে না? শুক্রের দুটো শত্রু, একটা রবি আর চন্দ্র, সেই দুটি শত্রু সেই শত্রুর গৃহে এবং শত্রুকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। আর বুধ শুক্র এক গৃহে কখনোই শুভ ফল দেয় না, এটা কিন্তু বলেছি। তাহলে এরা দুইজন মারামারি করবে, কিন্তু ঘরটা তো বুধের না, শুক্র এসে মারামারি করছে বুধ আর চন্দ্রের সঙ্গে। তাহলে এই শুক্রের ব্যাধি কি চতুর্থ ঘর দেবে? সে তো ভাগ্যবতী, শুক্র তো শুভকারক গ্রহ, সে আরো প্যাসে পড়ে গেছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শুক্রের যে ঔদার্য, যে ক্ষমতা, মানে রোগ দেওয়ার যে ক্ষমতা, মানে রোগের ইমিউনিটি শক্তি যে কমিয়ে দেওয়া, সেটা তো নিজের কমে গেছে, তাহলে অপরেরটা বাড়াবে কি করে? বুঝতে পারছেন আবুল হোসেন সাহেব? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে ওই সেই শুক্রের আলোচনা এখানে ঢুকালাম, একটু কঠিন হয়ে গেল। এবার আসি, তাহলে এইবার বৃহস্পতি ডান গালকে দেখে, আবার ধরেন বাম চোখকে দেখে, বা মিথুন রাশি বাম চোখকে দেখে, তাহলে এটি যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা তার পিতার হতে পারে বা পুত্র সন্তানের হতে পারে। তাহলে হলেও বিশেষ করে এই বৃহস্পতি আরোগ্য দেবে কিনা, রোগ সৃষ্টিকারী গ্রহ আমরা বলেছি যে চন্দ্র, ওই রোগ সৃষ্টিকারী নাকি ধুত্তরি, সরি, রোগ সৃষ্টিকারী চন্দ্র, আর রবি রোগ প্রতিরোধকারী, মুক্তিকারক হচ্ছে রবি, মুক্তিকারক রবি। তাহলে চন্দ্র তো তার সঙ্গে কানেকশন হয়নি, চন্দ্র তার নিজ গৃহে বসে আছে ষষ্ঠ গৃহে। এখানে কি চন্দ্রের কোন নক্ষত্র পড়েছে? পড়েনি তো, না পড়েনি। তাহলে এটিও কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের পঞ্চম ভাবে যে রোগগুলো হবে তার বাবার হবে, সে জায়গায়ও কিন্তু সেই রোগ সৃষ্টিকারী যে গ্রহ, সে কিন্তু আমার সঙ্গে কোনো কানেকশন, কোনো দৃষ্টিও হয়নি বা যুক্ত কানেকশনও নেই। সবাই বুঝতেছেন কিনা একটু ভাবে ভাবে, মানে স্লো স্লো বলতেছি বোঝার জন্য। দেখে, তাহলে আমরা এই জায়গায় যতটুকু বলতে পারি সেটা সাবধানের সাথে বলতে হচ্ছে, কোন জায়গায় কঠোরভাবে বলতে পারি সেই জায়গায় গেলে আমরা দ্রুত শিখে ফেলবো না। এইবার দেখেন 7 নাম্বার ঘরে দৃষ্টি দিয়েছে, সেটা সিংহ, সেখানে হচ্ছে নাভি, কোমর। তাহলে 7 নাম্বারের সাথে 6 আর 8 12 সম্পর্ক কিছু আছে? 6, 8, 12 আছে, 6 সম্পর্ক আছে 7 নাম্বার ঘরে? নাই নাই। 8 সম্পর্ক আছে 7 নাম্বার ঘরে? নাই নাই। 12 কোন সম্পর্ক আছে? নাই নাই। তাহলে সপ্তমে কেতু, সে কোন জায়গা দেখে? সিংহ রাশি দেখে নাভি আর কোমর। তাহলে নাভি দেখলো, নাভি থেকে কোমর পর্যন্ত দেখলো। এইবার রবি দেখে মস্তক এবং ডান চোখ, ডান গুরু। এইবার কেতু দেখে বাম গাল। আবার শুক্র সেখানে অবস্থান করছে, কই শুক্র লিখলাম কেন এখানে? ও শুক্রের নক্ষত্রে আছে, তার জন্য লিখলাম নাকে বা বাম হাতের কোনই পর্যন্ত। এই যে অঙ্গগুলো লিখলাম, এগুলোর সাথে কি রিপু সম্পর্কিত? সপ্তম ঘর রিপু সম্পর্কিত না রিপু সম্পর্কিত না? না রিপু নাই। সম্পর্কিত মানে রোগ না। তো আর ব্যাপার নেই, এখানে আছে? না 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 রিপু সম্পর্কিত না। নেই তো। ষষ্ঠপতি তো আর সপ্তমে আসেনি, সপ্তম পতি বরং সপ্তমে আছে। জি তাহলে সপ্তম ভাব তো রোগ সম্পর্কিত না, তাহলে এখান থেকে তো আমরা রোগ বলতে পারবো না। পারবো? না পারবো না। তাহলে আমরা রোগ না বলতে পারলে এখান থেকে কি বলতে পারবো? তার জীবন সঙ্গী, জীবন সঙ্গী বলতে পারবো, অংশীদার বলতে পারবো, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবো, আর কি কামনা বাসনা বলতে পারবো। তাহলে রবি তো আর কামনার কারক নয়, সে তো আত্মকারক নাকি? কেতু কি কামনার কারক? কামনার কারক হলে তো দৈবিক কামনার কারক, তো দৈবকে ডেকে তো আর কেউ রোগ ডেকে আনে না। না স্যার। এখানে ষষ্ঠ ভাবের, অষ্টম ভাবের বা দ্বাদশ ভাবের কোনো কানেকশন না হওয়ার কারণে সপ্তম ভাবের যদি হয় সপ্তমস্ত কেতু, তাহলে তার জীবন সঙ্গীর
কিছু প্রবলেম করাতে পারে। অথচ প্রথমে ভেবে এখানে ব্যবসায়িক পার্টনার তো হতে পারে স্যার, ব্যবসায়িক পার্টনার কি আসতে পারে না? পার্টনার আসবে, অংশীদার তো বলেছি, অংশীদার বলেছি, তো সেই জায়গায় একটু ইফেক্ট করতে পারে। তাহলে পার্টনারের যখন করবে সেটি পার্টনারেরও প্ল্যানের দেখতে হবে। শুধু এখান থেকে দেখেই তো আর নাভি থেকে কোমর পর্যন্ত তার অপারেশন লাগবে এটা তো তার পার্টনার ছেলে হলে তো মেয়েদের অপারেশন লাগেই, মানে সিজার লাগেই বেবি হতে গেলে এখন। তাহলে এই কথা তো আর এখান থেকে বলে দেওয়া যাবে না, এটি তো কোনো রোগ নয়। কথা হচ্ছে রোগের যদি বিচার করতে হয় এটা মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে, কিন্তু এর সঙ্গে কিন্তু অনুধাবন করে ওই জীবন সঙ্গী বিচার করতে হবে। এমনকি ওই অংশীদার সহকর্মী সব যে ভাব থেকে যা বিচার করি সেম তাই, কিন্তু একটু অনুধাবন করে আজকে একটু বেশি আমরা জুড়ে নিচ্ছি। এইবার আসি নবম ঘর। দেখেন নবম ঘরের সাথে নবম হচ্ছে চতুর্থ এবং ভাগ্যপতি, সে কিনা ষষ্ঠে বসে আছে। ওই যে আগে বললাম শুক্র, যে আলোচনা ওখানে চতুর্থ ভাবের করতে গেলাম, শুক্রটা তো সে শত্রুর গৃহে দুর্বল। বাবু মিউট করে কথা বলেন। তার শুক্রের গৃহে সে দুর্বল হয়ে অবস্থান করছে। তাহলে দুর্বল শুক্র এই জায়গা দেখে কে? বিশেষ করে বস্তি দেশ দেখে, তুলা রাশি। আর কি দেখে? ডান কান দেখে। আর কি দেখে? মঙ্গল কপাল দেখে। আর কি দেখে? ডান গাল দেখে। আমরা এগুলো লিখলাম, কিন্তু ঘর তো ভাগ্য। কুম্ভ লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে শুভকারক গ্রহ, একমাত্র শুভকারক গ্রহ। তাহলে ভাগ্যের এ তো আর পতন ঘটাবে না, শুভকারক গ্রহ, কিন্তু ষষ্ঠে থাকার কারণে তার কিছু রিপুদোষ থাকবে। রিপুদোষ ধ্বংস করার জন্য কিন্তু সেখানে বুধ এবং অষ্টমপতি এবং পঞ্চমপতি বুধ অবস্থান করছে। যদি বলেন রিপুগত দোষ কোথা থেকে আসছে, বংশগতভাবে আসছে, এটা কিন্তু বলা যায়। কেন বলা যায়? চতুর্থ আর পঞ্চমপতি মানে উপর থেকে এটা আসছে, কিন্তু রোগটা বংশগতভাবে আসেনি, চরিত্রটা আসছে। রোগ আসতে গেলে ষষ্ঠ ভাব দরকার ছিল, বংশগত রোগ আসছে কিনা। এইবার বলেন বংশগত রোগ যে আসবে সে তো এসে দুর্বল হয়ে গেছে, তাহলে রোগটা কিন্তু আসেনি। কিন্তু শুভকারক যে চতুর্থ এবং ভাগ্য, এই ভাগ্যের যে পাওয়া সেটি আমরা পাবো। ষষ্ঠভাবে শুক্র থাকার জন্য অনুমান বা আমরা অনুমান করতে পারি, কিন্তু জোরালো ভাবে বলতে পারবো না যে বংশগত রোগ, বাবার ডায়াবেটিস আছে তার জন্য তোমার ডায়াবেটিস হয়েছে, বা মায়ের ডায়াবেটিস ছিল তার জন্য তোমার হয়েছে, এটি কিন্তু বলতে পারবো না। কিন্তু শুক্র এখানে কেন জোরালো হচ্ছে? ভাগ্যপতি সে শুভকারক গ্রহ, জোরালো হয়ে সে পিতা মাতার আদর্শও নিতে পারে, আবার কিছু তার ওই আদর্শ যখন নেবে তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য নেবে। এইবার ষষ্ঠ ঘর থেকেও কিন্তু প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, ভয়, ভীতি, অপমান, অপদস্থ, ঋণ, এগুলো বিচার করা হয় না। তাহলে ষষ্ঠভাবে শুক্র দুর্বল থাকার কারণে, একমাত্র শুভকারক গ্রহ সে ষষ্ঠভাবে দুর্বল। তো দুর্বল থাকার কারণে কি হতে পারে? ওই পিতৃঋণ, মাতৃঋণ এগুলো এসে পড়তে পারে, কিন্তু সে জাগিয়ে উঠবে, কারণ শুভকারক গ্রহ সে শত্রু ঘরে যে দুর্বল হয়ে বসে আছে সে বাঁচিয়ে দেবে। তাহলে এই দিকগুলো তো বিচার করতে গেলে আমাদের একটু থমকে দেবে না? ওই রাষ্ট্রের ঋণ যখন আসবে তখনও কিন্তু, তখন লগ্নটা পরিবর্তন হয়ে যাবে, তথাপিও আমরা এটুকু বলছি, তখনও কিন্তু ওই রাষ্ট্র আর্থিকভাবে ঋণ নেবে। এটা একটা বিশেষ বিচার, কিন্তু সেই ঋণটা কোথা থেকে নেবে? তার সেন্ট্রাল ব্যাংক থেকে নেবে নাকি বৈদেশিক ঋণ নেবে, সেটি আমাদের বিচার করতে হবে না? ওই বিচারও কিন্তু একই রকম। এইবার ঘর যখন আমরা গৃহ বাস্তু যখন বিচার করব, এই একই রকম কিন্তু কঠিন হবে। আমরা মাত্র 4টি ক্লাস ধার্য করেছি বাস্তু, না 4টি না 5টা মনে হয়। নীরজ স্যার কয়টা করেছি? 5টা মনে হয়, যাও 4টা বা 5টা। তো এই 5টা ক্লাসে এত বড় বৃহৎ বাস্তুশাস্ত্র কিন্তু খুব একটা দেওয়া সম্ভব নয়। কিন্তু অনুধাবন যদি করি তাহলে আমরা ঘরে বসে আজকে যে পড়ার জন্য যে বিষয়গুলো বলে দেওয়া হলো, এই বিষয়গুলোকে কিন্তু আমরা একটু একটু করে অনুধাবন করতে পারবো না?
কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, পারবো না স্যার। স্যার, ঠিক আছে স্যার। আমি একটা স্যার। বিষয় স্যার জানতে চাচ্ছি স্যার, ওই যে হ্যাঁ। আমরা শনির বিচারটা করলাম স্যার, দ্বিতীয়ভাবে শনি, এখানে স্যার ওই শনিকে তো মঙ্গলও দৃষ্টি দিছে স্যার, এবং শনিও মঙ্গলকে দৃষ্টি দিছে। এই ক্ষেত্রে কি স্যার শনির ক্ষমতাটা একটু হ্রাস পাবে? শনি কি ক্ষতিগ্রস্ত হবে নাকি স্যার তার অশুভত্ব কমবে? কোনটা কমবে কোনটা বাড়বে স্যার, এটা একটু। মঙ্গল হচ্ছে, আগে বুঝতে হবে, মঙ্গল তার শত্রু গৃহে। হ্যাঁ স্যার। মঙ্গল বুধের ঘরে তার শত্রু গৃহে বসে আছে, যদিও অষ্টমস্ত মঙ্গল ক্ষিপ্ত, কিন্তু ক্ষিপ্ত হলেও সে তো শত্রু ঘরে, দুর্বল। তাহলে দুর্বল মঙ্গলের দৃষ্টি পড়েছে। শনিরও কিন্তু সে শত্রু, তাহলে একেতে শত্রুর গৃহে আছে, আবার মঙ্গল শত্রু দৃষ্ট হয়েছে, তাহলে মঙ্গলের পাওয়ার কমেছে না বাড়েছে? কমছে স্যার। এটুক তো আমরা বুঝি না? তাহলে মঙ্গল তো আর শনিকে ক্ষতি করতে যাচ্ছে না। আচ্ছা। আমরা সিরিয়ালে বলেছি রবির থেকে কে বলবান, ওইটি কিন্তু লাগবে, ওই যে লিখিয়ে দিয়েছিলাম। আছে স্যার, আছে। রবি থেকে কে বলবান, শনি থেকে কে বলবান, মঙ্গল থেকে কে বলবান, এটা কিন্তু দিয়েছিলাম। ওটা হচ্ছে জাতীয়, আর এটি হচ্ছে ভাবগত। ওই বলবত্তাও কিন্তু একই সঙ্গে লাগবে। আমার দেখা যাচ্ছে ক্লাস করতে করতে মনে আসবে, কখনো আসবে না, কিন্তু আপনাদের নোটগুলোকে সাজানো থাকতে হবে, তাহলে দ্রুত বোঝা যাবে। না হলে ধরেন ক্লাসে ভুলই বললাম, কিন্তু কারেকশনটা আপনাদেরই করতে হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে কঠিন ক্লাস মাত্র 4-5টা ক্লাস করলে বা হয়তো 10টা ক্লাস করলে আমাদের যদি অনুধাবন করতে পারি ঘরে বসে, তাহলে আমাদের জন্য সোজা হয়ে যাবে। সুন্দর প্রশ্ন জেকে দেব স্যার করেছেন যে আমাদের বিষয়টা মঙ্গল এখানে এমনিই দুর্বল, তাহলে মঙ্গল দৃষ্টি দিয়ে শনির কি করবে? বরং শনি এখানে সে বৃহস্পতির গৃহগত থেকে, দেবগুরু বৃহস্পতির গৃহগত থেকে সে শান্ত হয়েছে, সে দৃষ্টি দিয়ে মঙ্গলের আরো ক্ষতি সাধন করেছে। তাহলে অষ্টমপতিত দোষ, আমরা যে মাঙ্গলিক দোষের যে ক্লাস করেছিলাম, তাহলে অষ্টমস্ত মঙ্গলের যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ কমেছে না বাড়েছে? কমেছে। কমেছে। যদি কমে তাহলে কি কলা গাছ কাটা গাছের সাথে বিয়ে টিয়ে দেওয়া লাগবে নাকি এখানে? লাগবে না স্যার। হ্যাঁ, লাগবে? না। লাগবে, লাগার কথা না। স্যার, আমার এখানে একটা ওই শুক্র নিয়ে একটা প্রশ্ন আসলো। ষষ্ঠ ভাবে এখানে শুক্র যেহেতু বসে, এই শুক্র কি রিপু দোষ কমাবে না বাড়াবে? আমার তো মনে হয় এই শুক্র তো স্যার যেহেতু চতুর্থপতি ভাগ্যপতি শুভগ্রহ, বরং তার সে অসহায় হইল ষষ্ঠ ঘরের পজিটিভ দিকটি সে দেখবে, নেগেটিভ দিকটা তো করবে না। ওইটাই কিন্তু আমি বলেছি যে শুক্র ভাগ্যপতি চতুর্থপতি একমাত্র শুভকারক গ্রহ, সে দুই শত্রুর সঙ্গে যে যুক্ত হওয়ার কারণে ওই বংশগত রোগটাকেও টানতে পারছে না, এটা তো বলে গেলাম। মানে রিপু দোষটা বলতেছি, মানে চারটি দোষটা তো এখানে কমাবে আর হ্যাঁ, কমাবে। এইবার আমরা এখানে যেহেতু সরাসরি আমরা এখানে একটা জিনিস কি লিখেছি, বস্তি দেশ, যেটা সুখ, দৈহিক সুখ যেটা বিচার করা হয়, এই অর্থে ক্লিয়ার করতে পারিনি, কিন্তু কথাটা ওইভাবে বলে গেছি যে ওই একটি শব্দ থাকার কারণে তুলা রাশি, তার জন্য বলেছি ওই চারিত্রিক কিছু দোষ যদি আসে এটা আসতে পারে, এইটাকে নোট করে নিন, এই অর্থে বলেছি। আসতে পারে ষষ্ঠ অবস্থানের কারণে। হ্যাঁ, একটু একটু, তাই বলে বড় বৃহৎ আকারে নয়, কারণ শুক্র তো দুর্বল। হ্যাঁ, কিন্তু অঙ্গটাকে তুলা রাশি, একটা টোটাল রাশি তো সে তো এই অংশ দেখছে, চতুর্থ অংশ। এইবার একটু দেখে আসেন আমাদের এই বৃষ রাশি কোথায় দেখছে, বৃষ রাশি কোথায় আমাদের এই বুরু থেকে থুতনি পর্যন্ত, থুতনি পর্যন্ত। এইবার একটু বলতে হবে, মানুষের চোখ আগে খারাপ হয় না মন আগে খারাপ হয়, কোনটা আগে খারাপ হয়? খুব খারাপ হয়। হ্যাঁ, মন খারাপ হয়, মন খারাপ হয় স্যার। মন খারাপ হয়, চোখ তো নিবে, তারপরে না মনে ঢুকবে। আগে চোখে দেখবে, কারণ হচ্ছে ভালো একটি সিনেমা দেখবেন, তারপরে সিনেমার প্রতি আকৃষ্টতা আসবে। ভালো একটি খাবার দেখবেন, তারপরে সেই খাবারের প্রতি আকৃষ্টতা আসবে। অর্থাৎ মন আগে কিন্তু ওই খাবারকে চেনে না, চোখ আগে চেনে। বাচ্চারা হামাগুড়ি দিতে দিতে ওই খাবারের কাছে বা সুন্দর চকচকে বলটা ধরতে যায়, সুন্দর কার্টুনটা দেখতে যায়,
এটা বুঝতে হবে। মানসবাবু এত ভাবছেন কেন? আবুল হোসেন সাহেব সঠিক বলছি কিনা? চোখ আগে দেখবে না মন আগে দেখবে? হ্যাঁ সঠিক। চোখই স্যার। চোখ আগে দেখবে, চোখ আগে মনের দেখবে। গতি যদি বলেন, মনের গতি অনেক দূরে। আমরা মন দিয়ে এখন আমেরিকা দেখছি, অস্ট্রেলিয়া দেখছি, বা ওই লন্ডন ব্রিজ দেখছি, এটা মন দিয়ে দেখছি। চোখে তো অত দূর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কিন্তু না, জি। আকর্ষণটা তৈরি করে কে? চোখ। চোখ। চোখে ওই লন্ডন ব্রিজের ছবি দেখেছেন বিধায় না কিন্তু আপনার ওইখানে মন যাচ্ছে, না দেখলে কিন্তু যেত না। যেত না। শুনে কিন্তু লন্ডন ব্রিজ আপনি দেখেননি। বন্যায় যে পাকিস্তানে এখন প্রচন্ড বন্যা হচ্ছে, মাটি বন্যা, বালু বন্যা, কাদা বন্যা, হাজারের উপরে লোক মারা গেছে, সেটি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপরে কিন্তু কষ্টটা আসছে, ওরে বাপরে, এতদিন জলের বন্যা দেখেছি, এবার মাটিতে একেবারে পাহাড় দশা মাটিতে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ঘন মাটি। তবেই না আপনার কিন্তু মন ওখানে আকৃষ্ট করেছে। অর্থাৎ চোখ আগে দেখে, তারপরে মন আকৃষ্ট করে। তো চোখ যেহেতু আমাদের ওই জায়গাটিকে দেখছে, সেহেতু ওই জায়গা সংক্রান্ত কিছু মনোভাবটা আসতে পারে। এটি হচ্ছে বিষয়। এইবার আসি আমরা 1 নাম্বার। 1 নাম্বার তো হয়ে গেছে। তাহলে তো এই রাহু দিয়ে আমাদের সহজভাবে হয়ে গেল না? হয়ে গেল। কেন স্যার, আসলাম? মানে আরেকটা প্রশ্ন দেহ করবো, স্যার। মন যেহেতু আমার লগ্ন, তাহলে রাহু নিয়ে আলোচনা হলো। যদি দেহ মন আমার রবি হতো, তাহলে রবি নিয়ে আলোচনা হতো। দেহ মন যদি চন্দ্র হতো, চন্দ্র নিয়ে আলোচনা হতো। যদি বুধ হতো, বুধ নিয়ে আলোচনা হতো। শুক্র হলে শুক্র নিয়ে আলোচনা হতো। কিন্তু মঙ্গল হলে তখন ওই 3 ঘরকে দেখতে হতো, দৃষ্টির জায়গা সহ মঙ্গলের অবস্থানের জায়গা দেখতে হতো। বৃহস্পতি হলেও তার 3টি জায়গা সহ তার অবস্থানের জায়গা দেখতে হতো। ঠিক তো? ঠিক আছে। তাহলে আমরা এত জায়গায় কি নজর দিতে পারবো? বলেন। পারবো, স্যার। প্র্যাকটিস করতে হবে স্যার। নজর তো দিতেই হবে স্যার। স্যার আসলে এটা প্র্যাকটিস না করলে মনের ভিতরে এটা গেঁথে যাবে না আর কি, এটা হলো বিষয়। আপনার চর্চা সময় নেই স্যার। জ্যোতিষের নেশা কিন্তু আমাদের ফার্স্ট মানে কোর্সে শেষ হয়ে গেছে। নেশা কিন্তু লেগে গেছে। ধরেন এখন আপনারা ছাড়তেও পারবেন না, ইচ্ছা করলে ছাড়তে পারবেন না। ডিপি আপনাদের ঢুকতে হবে। এতদিন ডিপে ঢুকানো হয়নি, কিন্তু প্রাথমিক ব্যাচে এবছর যেভাবে ডিপে ঢুকানো হচ্ছে, ওনাদের এসে এইগুলো সহজ হবে। কিন্তু আমাদের এইগুলো একটু অনুধাবন করতে হবে। যদি আপনারা এইটা অনুধাবন করতে পারেন, তাহলে আমি আরেকটু আলোচনায় যাব, আরো একটু মানে স্যার, অন্য আমার দিকে একটা নিয়ে প্রশ্ন যাব। আছে স্যার। বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা এই ভাবটা এই বিচার দ্বারাই গিয়ে স্যার আমরা যখন মীন রাশিটাকে বিচার করবো স্যার, এবং হ্যাঁ। দ্বিতীয় ভাব, হ্যাঁ। মীন রাশি এবং দ্বিতীয় ভাব, সেখানে স্যার একটা পাপগ্রহ শনির অবস্থান স্যার, আর আরেকটা পাপগ্রহ রাহুর দৃষ্টি, আর একটা পাপগ্রহ মঙ্গলের দৃষ্টি। তো দৃষ্টি এবং অবস্থানে মিলে স্যার 3টা পাপগ্রহ এই মীন রাশির উপরে শুভাশুভ প্রভাব সৃষ্টি করছে স্যার। তো এতে করে ওই পায়ের পাতা, যেটা আমরা বললাম স্যার, পায়ের পাতা, শনি তো ডাইরেক্ট পায়ের পাতাকে ইয়ে করে, তো ওই জায়গায় কি শুধুমাত্র রাশির কারণে বা দ্বিতীয় ভাবের কারণে কি স্যার এই 3টা পাপগ্রহের দৃষ্টি এটা কিভাবে বিচার করবো? আমার মনের কথা আপনি একেবারে ধরেই নিলেন যে আমরা লগ্ন বলেছি। এইবার যদি আপনাদের চাপ নিতে পারেন, তাহলে না আমি অন্যদিকে যাবো, সেইটাই এইটা যেতে চাইছিলাম। যে আমি একটি কথা বলেছি, লগ্নকে 50% গুরুত্ব দিন, রাশিকেও 50% গুরুত্ব দিন। সেই সঙ্গে যখন রাষ্ট্র বিচার করব, তখন রবি রাশি কিন্তু লাগবে, অর্থাৎ পাশ্চাত্য রাশি কিন্তু লাগবে। তখন কিন্তু আমাদের যেতেই হচ্ছে রবির দিকে, কারণ সৌর রাশিকে তখন দরকার। সূর্যের আলো দেবে না একটানা 10 দিন শুধু অন্ধকার থাকবে, এটি কিন্তু লাগবে। তখন ওখানে কিন্তু যেতে হবে। তো এই কঠিনে যাওয়ার আগে এই যে পর্যন্ত হলো, এই বিষয় নিয়ে একটু আপনারা 2-3 মিনিট একটু আলাপ করেন। জেকে দেব বাবু একটু সহযোগিতা করেন। আপনি স্যার আমার একটা আলোচনা শুনে যান স্যার। হ্যাঁ, আমি স্যার ওই টিটুদার যে প্রশ্নটা করছেন স্যার, হ্যাঁ। ওনার ওই শুক্রের অবস্থান জনিত কারণে চরিত্র নষ্ট হবে কি নষ্ট হবে না একটু সংশয় আছে। তো আমি এই জিনিসটা যে কারণে স্যার মেনে নিচ্ছি স্যার, আপনার থিওরিটা এই কারণে আমার কাছে যে মানে শতভাগ সঠিক মনে হয়েছে। এটা আরো একটা যেভাবে আপনি বুঝেছেন, এটা তো বুঝেছেন স্যার। আরো একটা কারণ স্যার আমার কাছে অনুধাবন হয়েছে, যেমন স্যার 6ষ্ঠ ভাবে শুক্র আসছে। তো ভাব হচ্ছে, আমি যদি স্যার ধরেন স্যার আমি যদি থানায় যাই স্যার,
তাহলে এখানে কম বেশি পুলিশ আমাকে জেরা করবে স্যার। আমি মামলা করতে যাই, মানে কারণ আপনার নামে জিডি করতে যাই, বা মানে আপনি আমার নামে জিডি করছেন এটার আনসার দিতে চাই, আমাকে পুলিশ জেরা করবে। তো এটা হচ্ছে স্যার, এটা এই যে অঙ্গন স্যার, এই অঙ্গনের একটা আছে। তো এখানে ষষ্ঠ ভাব হচ্ছে রিপু দোষের জায়গা। তো শুক্র কামনার কারক, কামনা বৃদ্ধি তার এখানে হবেই স্যার, যেহেতু রিপুর জায়গায় পড়ছে স্যার। আবার হচ্ছে যেমন স্যার, যদি ধরে নেই আমি কাদা মাটিতে পড়ে গেলাম স্যার বৃষ্টির দিনে হাঁটতে হাঁটতে, অন্যভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি স্যার। তাহলে ওই কাদার মধ্যে যদি আমি পড়ে যাই স্যার, আর আমি যদি বলি আমার গায়ে কাদা লাগবে না, সেটা তো হতে পারে না স্যার। তো আমি বুঝতে পারছি, এই ওই দেখেন, জাগতিক বিষয়টা নিয়ে জয়ন্ত বাবু এইবার যখন রাশির থেকে আসবেন তখন মনের কারক, ওই যে বললাম চোখ আগে দেখবে, তারপরে হচ্ছে মনের আকর্ষণ করবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে যখন দেখবে তখনই কিন্তু আমরা এই পরের পার্টে যাচ্ছি। আগে আগের পার্টের আর কোনো কিছু আছে কিনা দেখেন একটু। বুঝতে পারলাম বিষয়টা। কাদা গেলে কান কাদা দিয়ে একটু লাগবেই। শুনবো, চোখ দিয়ে দেখবো, বিবেক দিয়ে যাচাই করব। তাহলে বিবেক কে দেবে? সেই বিবেক যদি জাগ্রত থাকে, ওই যে আমার একটু নচিকেতার গান ভালো লাগে, কেন লাগে? যে তার একটু নচিকেতা, তারপরে ওই যে কি ওনার শিষ্য নকুল কুমার বিশ্বাস, নকুল কুমার বিশ্বাস, তো এইগুলো একটু আমার ভালো লাগে, লাগতো এক সময়। তো সেইগুলো যে ভালো লাগে, কেন লাগে? এই লাগানো মানে আগে চোখ দিয়ে শুনবে, তারপরে কান দিয়ে, ওই চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, মন দিয়ে অনুধাবন করবে, তারপরে হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করবে। তো এই ব্যক্তি কি ভালো মন্দ যাচাই করতে পারে কি পারে না, এটার ব্যাখ্যা দেন আগে দেন। স্যার এখানে হচ্ছে ভালো মন্দ যাচাই করার ওই বিষয়টা যদি স্যার তার সামনে উপস্থিত হয়। ষষ্ঠ রিপু না বলে আপনি এখানেই বলেন, এইবার রাশি থেকে যদি 50% দেখেন, তাহলে বৃহস্পতি রাশি সাপেক্ষে শুভ কারক গ্রহ। ষষ্ঠপতি তো যে দোষ, সে কিন্তু দ্বাদশে যে ষষ্ঠপতিত্ব দোষ নষ্ট করেছে। হ্যাঁ স্যার। ভাগ্যপতি দ্বাদশে ব্যস্ত হয়েছে, তাহলে ভাগ্যের অবস্থানও কিন্তু তার দুর্বল হয়েছে। তাহলে তার মনে, তার যদি ভাগ্যে যদি ঝিলিক না মারে, তার রিপুতে যদি ঝিলিক না মারে, তাহলে সে কেন রিপু দোষে পড়বে? কিন্তু একসঙ্গে আলোচনা করলে কি আমাদের চাপ হয়ে যাবে কিনা, এটা হচ্ছে আমার। চাপ হবে না স্যার, চাপ হবে না, চাপ হবে না, আমি বুঝতে পারছি আপনার কথাটা। স্যার আমি এখানে একটু প্লাস করতে চাই হ্যাঁ। জয়ন্ত দার সাথে। সেটা হচ্ছে স্যার, এখানে যে রিপুদোষটা, যেহেতু আমরা লগ্ন থেকে দেখলে ষষ্ঠপতি ষষ্ঠে বসা, যদিও চন্দ্রের শুক্রের শত্রু, কিন্তু উনি তো চন্দ্র তো এখানে পাওয়ার তার নিজস্ব ঘর, নিজস্ব, সে তার ষষ্ঠের যে ইমোশনটাকে সে তো এখানে ইয়ে করবে। শুক্র ওইখান থেকে চন্দ্রের সুপ্রভাবটা নিতে পারবে না, কিন্তু কুপ্রভাবটা নিতে তার রিপুদোষ এখানে তৈরি হবে। সে রিপুর দ্বারা তাড়িত হয়ে তারপর সে রাশি থেকে যখন সে অনুধাবন করতে পারবে যে আমার এখান থেকে বের হয়ে আসা উচিত, তখন গিয়ে বৃহস্পতি তাকে সাপোর্ট করবে। হ্যাঁ, আপনার কথা বলার আগে হচ্ছে তার বিবেক দিয়ে যখন অনুধাবন করবে, তখনই তো তার বিবেকে বাধা দেবে, সে তো যাবে না ওই কাজে। কিন্তু প্রথমে স্যার সে একটু যাবে, স্যার যাওয়ার পর সে অনুশোচনা আসবে। আরে যাওয়ার আগেই অনুশোচনা এনে দেবে, কারণ ঘরটা তো চন্দ্রের, সেখানে বুধ দুইজনে একসাথে ধরেছে তো তাকে। যদি আর সহজভাবে আমরা যেটা বলেছিলাম, এই জায়গায় আমরা সহজভাবে যেটা বলছিলাম যে ষষ্ঠে চন্দ্র কি হতে পারে, জলজ ব্যাধি। ষষ্ঠে বুধ বসে আছে, মুখের ভিতর ফুসকা ফুসকা ঘা, যেটা আমরা আগে শিখিয়েছিলাম। এইবার দেখা যাচ্ছে জল বসন্ত, এগুলো হতে পারে। ধরেন হ্যাঁ, তার ওই কিছু ওই যৌন রোগের কারকতা হতে পারে, কিন্তু সেটি রিপু দোষে যাবে কেন? রিপু দোষটা তো চরিত্রগত দোষ, চরিত্রের জায়গায় তো তার চতুর্থ ভাগ্যপতি শুক্র করাবে চরিত্র, তা সে একমাত্র শুভ কারক গ্রহ, সে তো মানে দুর্বল হয়ে মানকে চিপায় পড়ে গেছে, তাহলে সে কেন? আমি বলতে চাচ্ছি স্যার, সে বুধের সংযোগ করাবে, বুধের সংযোগটা স্যার এখানে তৈরি করাবে, স্যার বুধের সংযোগটা মাল্টিপ্লাই করাবে, বিষয়টা বাড়ায় কখনো আমি যেটা বুঝছি এই জায়গাটায় এটা একটি কথা কিন্তু সারা বছর ধরে শিখিয়েছি যে কর্কট বৃশ্চিক মীন লগ্নে কখনো বুধ শুক্র শুভ ফল দেবে না,
আর বাকি কোনো ঘরে দেবে না। এই লগ্নের কর্কট বেসিক মীন লগ্নের কখনোই বুধ শুক্র শুভ ফল দেবে না, আর হচ্ছে বাকি গৃহগত শুভ ফল দেবে না। তাহলে কর্কট রাশিগত বুধ শুক্র সে কি শুভ ফল দেবে? হ্যাঁ, তাহলে ওই শুভ না হলে আবেগটা কে তৈরি করবে? ওই শুক্র। তো শুক্রকে তো আগে সে তো এখানে আয়পতি এবং এখানে পঞ্চমপতি, তাহলে রিপু আনার কোন কোন অপশন আছে এখানে? আর বুধ সেখানে ব্যয়পতি আর তৃতীয়পতি, তার সাথে রিপুর কি সম্পর্ক আছে? এখানে যেটা হতে পারে স্যার, না স্যার, এখানে যেটা হতে পারে তার মধ্যে কামনা আসবে স্যার, কিন্তু তার বুদ্ধি প্রজ্ঞা তার এই সেই ওই কামনাই যত সেটা তো আপনি বলতে পারেন কর্কটের চরিত্র, ওটা তো শুক্রের জন্য আসছে না। না স্যার, ওই আমি যেটা বলছি যেখানে গিয়ে বসলো স্যার ওইখানকার চরিত্রটা সে পাবে আর কি। ওই যে বললাম স্যার, কাদায় পড়লে কিছুটা কাদা লাগবে আর কি। এই জন্য এই যে রাশি লগ্ন নক্ষত্র এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের পরিপূর্ণরূপে একেবারে মুখস্থ রাখতে হবে। যদি বলেন যে আরো সংক্ষিপ্ত আকারে আরো কিছু দরকার নোট, তাহলেও দেওয়া হবে, কিন্তু বেশি বই পড়তে গেলে কিন্তু আপনাদের এই কোর্সটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু বই দরকার, কিছু দরকার, কিন্তু বই কখন লাগবে? বই লাগবে হচ্ছে অনুধাবন করার পরে, আজকের ক্লাস করার পরে যে বই পড়ুন। কিন্তু করার আগে বই পড়েছেন কি আপনি আর ক্লাস করতে পারবেন না। এটা কিন্তু জ্যোতিষের বিষয়, যে যেটি ধরতে হবে সেটা শেষ করতে হবে। ওইটাকে আর রেখে দিলে এই জ্যোতিষ শাস্ত্র হবে না অন্তত। আর একটা কথা আমার সহপাঠী সবার উদ্দেশ্যে বলি, আপনারা মনে কষ্ট নেন, এখানে বদন মন্ডল এটা কে দিল? আবুল হোসেন ভাই মনে দিল। এখানে তো স্পষ্ট লেখা আছে বৃহস্পতি হচ্ছে ডান কান। এটা আবার এই বলার সময় আপনারা ভুল করলেন, কারণ আমি তো ক্লাসে একটু বিলম্বে বৃহস্পতি ডান কান, শনি বাম কান। এটা তো এইটা এত তাড়াহুড়া করে বলতে যে বুলটুল লেখা এটা কেন নেই? হোক বু। আচ্ছা, এটা শেষ মানে স্যার, এই যে জয়ন্ত স্যার যে বললো কাদা লাগবে না লাগবে না, আমার তো মনে হচ্ছে কাদা একটু লাগবেই, কিন্তু আপনি বলতেছেন হবে না। না, স্যার তো এই কথাই বলছে। স্যার এই কথা বলছে। স্যার বলছে যে ওইটা হচ্ছে ভাবের পীড়া, মানে শুক্র যতটুকু মানে রিপু দোষে দুষ্ট হবে সেটা ভাবের কারণে। শুক্র নিজে সেই দুষ মানে তার দুষ গুণ বৃদ্ধি পাবে না, ভাবের পীড়া। কেন এক কথায় বুঝছেন না কেন? এখানে ভাবের চন্দ্র দেবে, চন্দ্রগুলো দেবে, এটা তো আমি স্বীকার করতেছি। হ্যাঁ, চন্দ্র তো এখানে সবচেয়ে শক্তিশালী, চন্দ্র দেবে, চন্দ্রের প্রভাবগুলি এখানে পড়বে। রাশিগত রোগ দেবে, ওদিকে আবার লগ্নের ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে, তার রোগও দেবে। আর চন্দ্র তো পাপ আপনার লগ্ন সাপেক্ষে, তাহলে শুক্রকে না টানলেই হলো। আমি যে কথা এখানে বলতে চাচ্ছি সেটি একটু টাচ দিয়েই আমি বলতে চাচ্ছি হচ্ছে, আমরা এই যে এত জটিল জায়গায় গেলাম, কালপুরুষের অঙ্গ বিভাগে গেলাম, যাওয়ার পরে যেন আমরা মানুষকে একেবারে মেরে না দিই ভাগ্য জানতে আসলে। এই জায়গায় লগ্নভাবস্থ রাহু থেকে, ধনভাবে শনি থেকে মারতে পারতেছে না, এর থেকে কঠোর আর কোন লগ্ন থাকবে? মকর লগ্নে রাহু শনি বসায় দেন, আরো কঠোর করে দেন, কিন্তু এখানে বাঁচালো কে? এখানে বাঁচিয়েছে কে? এই যে এতগুলো অঙ্গ লিখলেন, ভুল লিখুন না সঠিক লিখুন, লিখছেন তো 4 আর 2 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর হচ্ছে 4 15টা, 15 জায়গা। এটা তো বাজাচ্ছে স্যার লগ্নভাবস্থ শনি। লগ্নভাবস্থ শনি বাঁচালো? লগ্নভাবস্থ শনি কই? ধনভাবস্থ শনি। শনি তো ভালো জায়গায় বসে আছে, বৃহস্পতি করে। শনি তো নিজেই ঠিক জায়গায় বসে আছে, সবগুলি তো বাঁচানোর কারণ তো শনি হইল। এইবার যখন আমার এই কর্কট রাশির দেশ দেখেন, একটু মানুষ বাদ দেন, এবার দেশে যান। আচ্ছা, তখন লগ্ন নেই কিন্তু, বা ধরেন রাশি দিয়ে আমরা যে অর্ধেক অংশ বিচার করব, এখানে কিন্তু ভাবনা আমাদের চলে আসবে যে আমরা ক্লাস কেমন যাব। তাহলে চন্দ্র সে
সপ্তমে দৃষ্টি দিয়েছে, রাষ্ট্রের সপ্তমে। আর কোথাও তো দৃষ্টি দেয়নি। বুধ শুক্র তার সপ্তমে দৃষ্টি দিয়েছে, আর তো কোথাও দৃষ্টি দেয়নি। এই রাষ্ট্রের উপরে, রাশির উপরে তো কোনো পাপ গ্রহ, কোনো জায়গার কোনো গ্রহ, পাপ কি শুভ, কেউ কোনো দৃষ্টি দেয়নি। দিয়েছে না। তাহলে এই রাষ্ট্রটার অভ্যন্তরীণ কি কি হবে? রাশি সাপেক্ষে তো স্যার বুধ শুক্র দুটি পাপ। রাশির মধ্যে বসে বুধ শুক্র তো এখানে একসাথে চন্দ্র ডিস্টার্বই করবে। চন্দ্র তো আর এখানে আদর করবে না, চন্দ্রকে ডিস্টার্বই করবে। এবং এই রাশি সাপেক্ষে অষ্টমী রাহুও ডিস্টার্ব করবে, আর ভাগ্যের ডিস্টার্ব শনি, মারক শনি ভাগ্যের ডিস্টার্ব আনবে রাশি সাপেক্ষে যদি বিচার করি। তবে আপনার এই যে বৃহস্পতি তার ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়ে রেখে দিছে, রিপু দুষ্টার থেকে সম্পূর্ণ মুক্তি পাবে। তার নিজের ঘরে নিজে রাষ্ট্রের আর রিপু দোষ বিচার করে লাভ নেই। রাষ্ট্রের যেগুলো দেখতে হবে, রাষ্ট্রের মূল দেখতে হবে কি? নেতৃত্ব। হ্যাঁ, তাহলে নেতৃত্ব রাষ্ট্রের তো কে দেয়? রাষ্ট্রের কথা বলছেন স্যার, দেশের কথা। আমি তো রাশি কর্কট দেশ বললাম, যে কর্কট রাশির দেশ। তাহলে রাষ্ট্রের প্রথম নেতৃত্ব কে দেয়? নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, সাহস, মনোবল, বীরত্ব, রাজত্ব কে দেয়? রবি। রবি দেয় না? তৃতীয় ঘর দেয়, 3 নম্বর ঘর দেয় না? হ্যাঁ, তৃতীয় নম্বর দেয়। জি স্যার। হ্যাঁ, তাহলে 3 নম্বর ঘর যদি দেয়, 3 নম্বর ঘরে কি মঙ্গল বসে আছে না? রাজ্যকারক গ্রহ। বিশ্বে কোন কোন দেশ কর্কট রাশির দেশ আছে? এই নোটগুলো কে বের করতে পারবেন? 12 রাশির দেশ কোন 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 রাষ্ট্র কোন দেশের আছে, গুগল থেকে সার্চ দিয়ে বের করতে হবে। কে বের করতে পারবেন? এগুলো লাগবে কিন্তু। তাইলে এগুলো আমরা বাইরে করে ইয়ে করে রাখবো আর কি। নোট লেখেন। তার প্রশ্নটা কি স্যার? কোন কোন দেশ স্যার নিব স্যার? সব দেশ তো নিতে হবে। বের করবেন, সমস্যা কি? সব দেশ বের করবেন, যে কোনো মুহূর্তে যে কোনো দেশ নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, 4টা ক্লাস 12 ঘন্টা, কম না। হ্যাঁ স্যার, তাহলে স্যার দেশ নিয়ে আলোচনা 12টা ভাব, 12টা ভাব থেকে কষে নিয়ে আসবো মাত্র 5টা পয়েন্টে। তাহলে আমরা 4টে ক্লাসে কি পারবো না পুরোটা দিতে? স্যার কি নোট নিব বললেন স্যার, আরেকবার বলবেন? রাষ্ট্রের রাশি নাম, 216টা দেশ। তো ধরেন 216টা দেশ আমরা নাই 100-150 বের করি। 100-150 বের করতে পারবো না? সিরিয়ালে সব থাকবে, কোন দেশ কোন রাশির। আর গুগলে সার্চ দিলে স্যার হবে না? এটা বের করার একটা পথ বলে দিই। গুগলে সার্চ করলে হবে না। কোন দেশ কত তারিখে স্বাধীনতা লাভ করেছে, এটি দিয়ে সার্চ দিলে সেই তারিখটা অনুযায়ী ওই সফটওয়্যারে নক করবেন, রাশিটা বের করবেন। জয়ন্ত বাবু একটু হেল্প করতে লাগেন। বাংলাদেশ তো তাহলে কুম্ভ রাশি দেশ হলো। বাংলাদেশ তো বাংলাদেশ তো বৃশ্চিক। বাংলাদেশ কর্কট রাশি না? বাংলাদেশ কর্কট রাশি না? 26শে মার্চ 1971 বাংলাদেশের স্বাধীনতা দিবস, এই তো? না না, 16 তারিখ দেখবেন, 16 ডিসেম্বর। বিজয় দিবসে 1971 সালের 16 ডিসেম্বর স্যার। হ্যাঁ হ্যাঁ, বৃশ্চিক রাশি। বাংলাদেশ আমি তো জানতাম বাংলাদেশ কর্কট রাশি। বৃশ্চিক রাশি।
ইন্ডিয়া হলো মকর রাশির দেশ। ইন্ডিয়া মকর রাশি, আর বাংলাদেশ জানতাম কর্কট রাশি। আমাদের বৃশ্চিক। ইন্ডিয়া তো স্যার মকর রাশি। হ্যাঁ মকর। ইন্ডিয়া হচ্ছে 15 আগস্ট, হুম 15/8/1947। 1947। কিন্তু এখানে তো কর্কট ইন্ডিয়া রাশি, ইন্ডিয়ার কি রাশি আছে? ইন্ডিয়াতে কর্কট রাশি বেশি আছে। এদিকে ডাইভার্ট হয়ে যায় না, আপনি বেশি 26 ডাইভার্ট জানুয়ারি এটা দেখেন। হচ্ছে ঘরে বসে পরে বের করা যাবে, বেশি ওইদিকে চলে যায় না, ক্লাসের মন কিন্তু আবার ওইদিকে চলে যাবে তখন। এটা ঠিক আছে। এখনই খুঁজতে বলিনি, নোটটা করে রাখতে বলেছি। এটা সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন পিডিএফ, একেবারে প্রিন্ট দিয়ে নিয়ে বের করলে হবে। তাছাড়া আমাদের প্রয়োজন হবে একটি ম্যাপ। কেন? এই যে মানব দেহ একটি ম্যাপ, আমরা এখানে মানব দেহ আঁকতে পারিনি আজ ক্লাস, কিন্তু কালপুরুষের অঙ্গ বিভাগ আমরা আঁকতে পারিনি, এখানে একটা বড় ছবি দরকার ছিল, এটা কিন্তু নেই। তো প্রত্যেকের কাছে অন্তত জ্যোতিষ করতে গেলে ওই ঘরে একটি ছবি বা চেম্বারে একটি মানব দেহের ওই কঙ্কালের মতো মানে যে ছবিগুলো পাওয়া যায়, ওর একটা ব্যানারে টানিয়ে রাখা, কিন্তু এই শিক্ষাকালীন সময় টানিয়ে রাখা ভালো, পরে রাখার দরকার নেই চেম্বারে, এই সময়টুকু শুধু থাকবে। কিন্তু একটি ম্যাপ লাগবে, কারণ ওই সমুদ্র বেষ্টিত দেশ বা মরু অঞ্চলভুক্ত দেশ, বরফ আচ্ছাদিত দেশ, এইগুলোকে চেনার জন্য, কর্কট ক্রান্তি মকর ক্রান্তি চেনার জন্য লাগবে। অ্যাফিমেরিসের লাস্টের যে অংশ রয়েছে বিভিন্ন দেশ, কত নাম্বার পৃষ্ঠা আছে অ্যাফিমেরিসের? তো পৃষ্ঠা নাম্বার নেই মনে হয়, টেবিল অফ অ্যাসেন্ডেন্স। সুবিধা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন স্যার, উনি সহজ করে দিয়েছেন সবাইকে দেশগুলোর রাশির নাম জানার জন্য। টেবিল অফ অ্যাসেন্ডেন্সের পেজ নাম্বারও লিখে নিন, আগামী ক্লাস তো আমাদের টেবিল অফ অ্যাসেন্ডেন্স দিয়েই হবে। 110 11 তার আগে আসি। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের এখান তো পৃষ্ঠা নাম্বার নেই, এ তো মহাবিপদ। 100 থেকে 100 101 102 103 104 105 106 107, তারপরে যাবেন 108 109 110 111 এবং 112। প্রথম এই কয়টা পেজ হাতের কাছে রাখা লাগবে। লেটিটিউড আর লঙ্গিটিউড জন্ম স্যার না, 100 থেকে 112 পর্যন্ত। অক্ষাংশ দ্রাঘিমাংশের জন্য দিন স্যার। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, কে আছে? সাড়ে 9টা। তো একটু বসতে পারি? আরে শুনেছি, আমি তো নামায় দিয়ে আসলাম, আমার এখানে আসতে যে এইটাই হয়েছে, কিছু হয়নি, ওই একটু হাঁটু ছেলে গেছে আর সে ওই একটু ভালো। আচ্ছা স্যার, এটা আমাদের শিকার আরে একটু বিষয়ে ঠোঁট একটা কাটাছে, সামান্য একটু ঠোঁট কাটাছে।
আমাকে ফোন দিয়েছে, আমি ধরতে পারিনি, তার জন্য আমি শেষে উনি উঠে আসতেছিলেন। রাখো তো এখন, সমস্যা হবে না। আরে এমন কিছু হয়নি। কে বলেছে? আমি এখান থেকে ক্লিনিকে যেয়ে দেখা করে তারপর আসবানি। ক্লাস শেষ করে আমি দেখা না করে আসবো না, ঠিক আছে? হ্যাঁ, রাখো তাহলে। এবার তাহলে আমরা একটু রাশি থেকে আসি। রাশি থেকে যখন বিচার করব তখন আমার ওই রাশি ভাবের কিন্তু পয়েন্টগুলোকে লিখে নিতে হবে। যে রাশিতে বুধ আছে, বুধ কার নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতি গ্রহ কোন অঙ্গকে দেখে, টোটাল রাশিটা কর্কট রাশিটা কোন অঙ্গকে দেখে, এটা লিখতে হবে। লেখার পরে চন্দ্র কোন নক্ষত্রে আছে, তার নক্ষত্র অধিপতি, তাকে সেই গ্রহ লিখতে হবে, শুক্রকেও লিখতে হবে। এমনকি 5টা গ্রহ 6টা গ্রহ যদি থাকে সে কয়টি সব কয়টি কিন্তু লিখতে হবে। এটি শিখতে গেলে না লিখলে হবেই না, মানে এটা নোট করে নিতে হবে আগে শেখার সময়। পরবর্তীতে দেখবেন 2-4টা চর্চা করতে করতে হুট করে আপনারা বলে ফেলতে পারবেন। তাছাড়া এইবার যখন যাব রাশি থেকে ষষ্ঠ ভাব বৃহস্পতি, ষষ্ঠপতি সে শুভকারক গ্রহ দ্বাদশে অবস্থান করছে, কিন্তু সে কার নক্ষত্রে অবস্থান করছে। ষষ্ঠ রাশি কোন জায়গাটাকে দেখে, ষষ্ঠ রাশিতে সে তার কিন্তু রিপুদোষ রয়েছে, হতে পারে সে শুভকারক গ্রহ, কিন্তু এই ষষ্ঠ ভাব কিন্তু তার বিশেষ করে ওই তার ব্যাধি স্থান। ব্যাধিটা কোথায় হবে এটি কিন্তু ষষ্ঠ ভাব থেকে বের করতেই হবে। সেই ব্যাধির কারণে তো তার অল্প হোক আর বেশি হোক, হয়তো অল্প হবে, কিন্তু সেই অল্পটা মুক্তি তো দেবে এই বৃহস্পতি শুভ হওয়ার কারণে। কিন্তু তার ষষ্ঠ ভাবগত যে দোষগুলো এটি তো কাউন্ট করতে হবে। তাহলে কাউন্ট করতে গেলে এবং সেই ষষ্ঠ ভাবে বৃহস্পতি তার নিজ গৃহে দৃষ্টি দিয়ে, আমরা বলেছি নিজের ঘরে কেউ কখনো আগুন দেয় না, কিন্তু এইরকম না হয়ে অন্যভাবে তো ঘুরে থাকতে পারে। বৃহস্পতি তখন দেখা যাচ্ছে আমার যদি রাশিতে থাকতো তাহলে আলাদা ফল হয়ে যেত, বৃহস্পতি যদি দশমে থাকতো আলাদা ফল হয়ে যেত। এটি কিন্তু অনুধাবন করতে হবে। সকল জায়গায় তো আর রাশি বসিয়ে দিয়ে বা গ্রহ বসিয়ে দিয়ে বিচার করা সম্ভব না। সম্ভব? একটি প্ল্যানেট নিয়ে বসতে হবে, একটি প্ল্যানেট বিচার করতে হবে। তাহলে সেই ষষ্ঠ ভাবে যখন আমরা নোট করব, যেমন আমরা রাশি ভাব নোট করব, ষষ্ঠ ভাব নোট করব, অষ্টম ভাব নোট করব, আর 12 নম্বর ঘর নোট করব। তারপরেই বৃহস্পতি দৃষ্টি দিয়েছে কোথায় কোথায়। বৃহস্পতি দৃষ্টি দিয়েছে ভাগ্যভাবে, তার পঞ্চম দৃষ্টি। একাদশ ভাবে, লগ্নের একাদশ ভাব, রাশির ষষ্ঠ ভাব, সে সপ্তম দৃষ্টি দিয়েছে। আর হচ্ছে এই লগ্নের উপর বা রাহুর উপর বা রাশির নবম ভাবে, রাশির অষ্টম ভাবে সে তার নবম দৃষ্টি দিয়েছে। এই কয়টা ভাবের অংশ এভাবে লিখতে হবে। আমরা লিখতে পারবো না? পারবো তো? যদি পারি তাহলে তার অংশ থেকে আমরা প্লাস মাইনাস করতে পারবো না? এটাও তো পারবো। সবাই পারবো? তাহলে আমাদের সবার জন্য কিন্তু এত টাকার বই কেনা সম্ভব নয়। আমার একটি অনুরোধ থাকবে এখানে, যার কাছে যে বই আছে ক্লাস অনুযায়ী আমি বলেছি পরে পড়তে হবে, তো ছবিটা তোলার সময় তুলে যেন আমরা একটু ক্রপ করে কেটে তারপরে আমরা যেন গ্রুপে দিই। এবং সবচেয়ে নীরজ বাবু আপনি একটু আমাদের সুভাষ বাবুকে সহযোগিতা করবেন, আর প্রকাশ বাবু, এই দুইজনকে, নতুন ব্যাচের প্রকাশ বাবু আর এই সুভাষ বাবু, এই দুইজনের হোয়াটসঅ্যাপের মেসেজ দিলে ডিলেট হয়ে যায়। কেন ডিলেট হয়ে যায়? এটা 24 ঘন্টার ওই ইয়ে দেওয়া আছে মনে হয়, এর ভিতর ডিলেট ডিজে পেয়ারিং মেসেজ সেটিং করা আছে স্যার। হ্যাঁ, ওইটা অফ করে দিতে হবে, অফ করে দিয়ে এটা করে নিতে হবে।
প্রয়োজনে ভিডিও কল দিয়ে নীরজ বাবুর কাছ থেকে এটা বুঝে অফ করে নেবেন, তাহলে আর এটা ডিলিট হবে না। গ্রুপে অনেকে মনে করে আপনি দিয়েছেন, দিয়ে মনে হয় আপনি আবার ডিলিট করে দিয়েছেন, কিন্তু আপনি ডিলিট করেননি, আপনার অটো ডিলিট হয়ে গেছে। ডিলিট কেন করবেন? ডিলিট করার জন্য তো আর আপনি দেননি, আপনি তো নিজের থেকেই দিয়েছেন, স্বেচ্ছায় দিয়েছেন, তাহলে এটি ডিলিট হবে কেন? কিন্তু হয়ে যাচ্ছে। সবাই এই অপশনটা একটু দেখে নেবেন। তবে আমার কাছে ধরা পড়েছে দুইজনেরটা ডিলিট হয়। এইবার যদি রাশি থেকে আমরা তার ভাগ্যের উত্থান কোথা থেকে হবে এটি কি আমরা দেখবো না? খালি রোগটা দেখে কি ক্লাসটা শেষ করে দেব? তা হয়? ভাগ্য তো স্যার কোন গ্রহ সহযোগিতা করবে এটা একটু দেখবো না? তাহলে আমরা ভাগ্য পাবে পাপ গ্রহ শনি বসে আছে। শনি 26 নম্বর নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, সে তার নিজ নক্ষত্রে বসে রাহু দৃষ্টি দিয়েছে। আজান হচ্ছে, একটু 1 মিনিট অপেক্ষা করি। তাহলে আমরা একটু আগে ভাগ্য দেখে আসি। ভাগ্য দেখতে গেলে কিন্তু একই সাথে আমাদের এই রাশির আয়ভাব দেখতে হচ্ছে। এবার নাম্বারটা কি আবার একটু উল্টে দেব? উল্টে দেওয়া লাগে না, কিন্তু আপনাদের জন্য একটু দেই। বুঝতে হবে না স্যার, বোঝা যায় বুঝতে লাল কালি দেই। এইবার 1 2 3 4 5। যখন আমাদের ভাগ্য বিচার করব তখন সেই ভাগ্য কোন জায়গার থেকে আসবে, কোন দিকে যেয়ে আসবে, এই জাতচক্র, কালপুরুষের অঙ্গ, ডিম্বচক্র, এগুলো সব কিন্তু ওই জন্য লাগবে। এর গুরুত্ব বোঝানো হচ্ছে শুধু। আমি বাড়ি বসে ইনকাম করব, বাড়ি ভাড়া দিয়ে খাবো, বাড়ি নিজের বাড়িতে ব্যবসা করে খাবো, নিজের বাবার ব্যবসা আমি করব, নাকি আমি দূরে উপার্জনের জন্য যাব, আমি শিক্ষার জন্য বিদেশে যাব না শিক্ষার জন্য দেশে থাকব, আবার কর্মের জন্য বাইরে যাব নাকি কর্মের জন্য ঘরে থাকব, আবার দেখা যাচ্ছে দূরে বিবাহ করব, কাছে বিবাহ করব, আমার সন্তান দূরে থাকবে, বা বাবা এক জায়গায় আমি এক জায়গায়, মা এক জায়গায় আমি এক জায়গায়, এই যে দূরত্ব, এটাও কিন্তু এর থেকে বিচার করা হবে। খালি রোগ ভাবলে কিন্তু হবে না। হালকা একটু আলোচনা করে দেই আজকে, যাতে আপনাদের অনুধাবন করার সুযোগ আসে বা মন মানসিকতা আসে, নাকি? ঠিক আছে। তাহলে আগে আমরা যাই ভাগ্য। যখনই ভাগ্য দেখব তখন পাপ শনি ভাগ্যভাবে বসে আছে। এটা আমরা জানি যে রাহু দৃষ্টি দিয়েছে, ভাগ্যের ভাবে শনির যে পাপস্থতা সেটা নষ্ট করেছে, এটা আমরা জানি, এটা তো আমরা প্রথমে শিখেই আসছি। শনি সে তার তৃতীয় দৃষ্টি দিল একাদশ ভাবে, শনি তৃতীয় ভাবে দিল তার সপ্তম দৃষ্টি, আর হচ্ছে দশম দৃষ্টি দিল এই ষষ্ঠ ভাবে। এই কয়েক জায়গায় দৃষ্টি দিয়ে ভাগ্যকে সে সাপোর্ট দিক আর মানে ক্ষতি করুক, সে করেছে, কারণ রাশি সাপেক্ষে সে পাপ। তাহলে এই শনি আমাকে বিচার করতে দেবে 9, 11, 3 আর 6, এই ছাড়া তো আর বিচার করতে দিচ্ছে না, দিচ্ছে নাকি? এই 4টি ঘর ছাড়া তো শনি দিয়ে আর বিচার করতে পারছেন না, পারছেন? তাহলে যদি বলি প্রথম তৃতীয় ভাব, তৃতীয় ভাব হচ্ছে আমাদের এই জ্যোতিষ শিক্ষার প্রতি কতটা ধৈর্য থাকবে। ধরেন এই লোকের জ্যোতিষ শিক্ষার প্রতি ধৈর্য থাকবে কিনা। শনি তার যে জ্যোতিষ শিক্ষা দেবে, সেই শনি তো ওই সপ্তম অষ্টম প্রতি পাপ, সে নবমী। বা ধরুন কোনো বিশেষ করে জ্যোতিষের মতো ধরেন চিকিৎসা বিদ্যা বা আয়ুর্বেদ বিদ্যা বা তন্ত্রবিদ্যা, শনি যেগুলো, এগুলোর মধ্যে দেয় কিনা।
দেবে? দিতে গেলে কি করবে? তার ভাগ্যে এইসব জায়গার উপার্জন আছে কিনা। মঙ্গল দৃষ্টি দিয়েছে, দুর্বল মঙ্গল, তার জন্য কি সে ডাক্তার হবে? হবে না। এগুলো কিন্তু আগে ক্লাস আপনাদের করানো হয়েছে। তাহলে বৈদ্য হবে কিনা? বৈদ্যও তো এক ধরনের ওই কবিরাজি চিকিৎসা, সেটি হবে কিনা? সেটি তো হচ্ছে না। জ্যোতিষ মানে যোগ, যোগ তৈরি হয়েছে কিনা? হয়নি। কিন্তু তার এই শিকার প্রতি ধৈর্যটা কি নষ্ট করছে? দেখেন তো, তৃতীয় মঙ্গল থেকে রাজযোগকারক গ্রহ তৃতীয় থেকে তার কি ধৈর্য, সাহস, মনোবল কমিয়েছে কোনোভাবে? কমেছে? মঙ্গল হতে পারে তার শত্রু গৃহে আছে, মঙ্গল হতে পারে সুনির্দিষ্ট হয়ে দুর্বল হয়েছে, তাই বলে কি তার টোটালে ধৈর্য, সাহস, মনোবল নেই? গায়ের জোর না থাকতে পারে, তার বুদ্ধির বল কিন্তু আছে। কারণ বুধ আর মঙ্গল কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে, মানে ওই ক্ষেত্র বিনিময় না, না না স্যার, ক্ষেত্র বিনিময় না, ওই হচ্ছে বুধ আমার রাশিতে আসছে, আর হচ্ছে তৃতীয় পতি, আর মঙ্গল হচ্ছে তৃতীয়, ক্ষেত্র বিনিময় করেনি আর কি। যাই হোক, তো তৃতীয় পতি রাশিতে চলে আসছে। তাহলে বুদ্ধিটা তো তার বুদ্ধির প্রতি যে বুদ্ধি কাটানো যে স্পৃহা, সেটি কিন্তু বাড়াবে, মানে মনের বলটা কিন্তু বাড়াবে। দৈহিক বলটা বাড়াতে হয়তো পারবে না, তাহলে মনের বলই তো বড় বল, সেটি তো বাড়াবে। যদি সেটি বাড়িয়ে থাকে, তাহলে পাপ শনির পরে যখন রাজযোগকারক গ্রহ দৃষ্টি দেবে, তখন সে মারামারি করতে যাবে না, কিন্তু ঘরে বসে সাধন ভজন তো করবে, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র এগুলো তো জপ করবে, ধর্ম, আধ্যাত্মিকতা এগুলো তো যাবে, যাবে না? সুভাষবাবু কি যাবে? স্যার সুভাষবাবু আমাকে ফোন দিছিল, উনি কথা শুনতে পাচ্ছে, বলতে পারতেছে না। সুভাষবাবুর ওইখানে কি ব্যবস্থা করা যায় সেটি আমরা করে দেব, আমাদের দরকার। ঠিক আছে স্যার। তো সেটি কিন্তু কমাবে না। তাহলে ভাগ্যবতী কিনা শুভকারক গ্রহ দ্বাদশে, আবার লগ্নের সে পঞ্চমে, সে হতে পারে রাহুদৃষ্ট। কিন্তু এই বৃহস্পতি দ্বাদশে, সে ষষ্ঠ পতিত্ব দোষটা দ্বাদশে দিতে পারে, ভাগ্যেরও কিছু নির্মম পরিহাস সে দ্বাদশে দিতে পারে রাহুদৃষ্ট থাকার কারণে। তাই বলে লোকটা যে দুর্ভাগা তা তো না, কিন্তু কতটা দুর্ভাগা, কোন কোন দিকে দুর্ভাগা, সেটি কিন্তু আমাদের বিচার করতে হবে। এইবার দূর কাছে আমাদের এখানে কিছু কিছু সূত্র দরকার। কোন জায়গায় সে দুর্ভাগা, কোন জায়গায়? তার তৃতীয় স্থানটা যদিও ইয়ে আছে, তার ধৈর্য ধরো মানুষ, কিন্তু ধৈর্য ধরতে ধরতে সে এক সময় রেজাল্ট পাবে। দুর্ভাগ্যটা হচ্ছে সে সময় অনুযায়ী সে রেজাল্ট পাবে না, যখন তার রেজাল্টের প্রয়োজন তখন সে দুর্ভাগ্যটা স্যার বাধা পাবে না। দুর্ভাগ্যটা হচ্ছে যে ষষ্ঠপতি গেছে দ্বাদশে, এটা একটা দুর্ভাগা, আর ভাগ্যবতী গেছে দ্বাদশে, এটাও একটা দুর্ভাগ্য। এইবার দুর্ভাগ্যটা আসবে দূর থেকে না কাছের থেকে? কাছের লোক দেবে না দূরের লোক দেবে? হ্যাঁ, কাছের লোক দেবে না দূরে থেকে? কোথায় লেখা? তার ভাগ্য কত দূর নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? কি স্যার, প্রশ্নটা কি? ভাগ্যটা তাকে দূরে নিয়ে যাবে না কাছে রাখবে? ঘরের মধ্যে আড়ষ্ট করে রাখবে না একটু দূরে ছোটাছুটি করবে? না, ভাগ্যটা ঘরেই কাছে, ঘরে মিটি থাকবে। বাইরে যাবে স্যার, বাইরে যাবে স্যার। কেন যাবে স্যার? নবমপতি ভাগ্যপতি তো দ্বাদশে স্যার। দ্বাদশপতি সে রাশিতে আসছে না? দ্বাদশপতি ও দ্বাদশপতির লগ্নে রাশিতে আসছে না? কত কিছু মাথার মধ্যে আনতে হবে, এবার ভেবে দেখেন। তাহলে দ্বাদশপতি রাশিতে আছে বিধায় সে ঘরের মধ্যে থাকবে। তাছাড়াও স্যার এই বৃহস্পতির দৃষ্টি আছে ঘরের ভিতরে, চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে দৃষ্টি আছে। চতুর্থ পতি কিনা সে আবার আমার রাশির মধ্যে আছে, তার জন্য তার দূরে যাওয়ার সুযোগ নেই, তার কাছেই থাকতে হবে। এবার দূর নিকট এটি কে বিচার করবে? এটিও কিন্তু লাগবে। এবং কাছে এটাও কিন্তু লাগবে। দূরে কর্ম, কাছে কর্ম, এগুলো কোন ভাব বিচার করে? চতুর্থপতি স্যার। আর কে? চতুর্থের সাথে আর চতুর্থ লগ্নের সাথে দশমের সংযোগ।
9, 10, 11, 12 সবই 12 আর 4 এগুলো তো থাকবে। তাহলে দেখেন দূরের থেকে যে কিছু আসবে, দেখেন ওই একাদশ ঘরে কিন্তু শনি দৃষ্টি দেওয়ার কারণে তার দূর থেকে আসবে না, অর্থাৎ দূরে সে যেতে পারবে না। দূরে না গেলে দূরের থেকে আসবে কি করে? তার প্রত্যাশা এবং প্রাপ্তি চতুর্থ এবং আয়পতি শুক্র রাশির, এটা অনুধাবন করতে হবে। সে তো আমার রাশির মধ্যে আছে, আমার ঘরের ভিতরে এসে বসে আছে, তাহলে আমার দূরে যাওয়া লাগতেছে না, আমার খাবার তো আমার ঘরের মধ্যে আসছে। আমার যা প্রত্যাশা যা প্রাপ্তি তা আমার ঘরের মধ্যে রয়েছে না, তাহলে এ কি যাবে দূরে? সিংহের ক্ষুধা লাগলে তবেই না তো সে শিকার ধরতে যাবে, কিন্তু তাই বলে ঘরে বসে বসবে কিন্তু ঘাস খাবে না সে। তা শুক্র সে কি মানে কর্কট লগ্ন, শুক্র তো পাপ, ওই যে রাশিকে 50% ধরতে বলছি, মানে এবার লগ্ন ধরে নেন, তাহলে সে তো পাপ, সে চতুর্থ এবং আয়পতি। প্রত্যাশা যা তার থাকবে সেটি তো আর দূরে ছড়াতে পারছে না, সে তো তার ঘরের মধ্যে আছে। আমরা শিখার দরকার নেই, আমরা ভাব বেচার তো আমরা শিখেছি, আমরা শুধু একটু অনুধাবন করা শিখি। ঠিক আছে। তাহলে শনিটা সে দৃষ্টি দেওয়ার কারণে তার দূরের প্রত্যাশা তো হচ্ছেই না, হবেই না। এবার শনি নক্ষত্রে নিজেই আছে, এবার দৃষ্টিটা দিয়েছে কত ডিগ্রি পর্যন্ত? শনি ডিগ্রি কত ডিগ্রি পর্যন্ত দৃষ্টি দেয়, মানে কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, কত ডিগ্রি পর্যন্ত সে নিচস্থ হয়। দৃষ্টিটা কি পুরো ঘরে দেয় নাকি তার পূর্ণ দৃষ্টি? তাহলে কত পুরো ঘরটুকুতে দৃষ্টি দেয় নাকি? স্যার একটা গ্রহ যে ডিগ্রিতে অবস্থান করে ওই সে যে ভাবে দৃষ্টি দেয় ওই ভাবের অত ডিগ্রি পর্যন্ত সে দৃষ্টিটা। হ্যাঁ, তাহলে এই যে শনি যত ডিগ্রি এগিয়ে গেছে সে কি পরের ঘরে যে তত ডিগ্রি পর্যন্ত দৃষ্টি দেবে? তা তো কোনো শাস্ত্র নেই। না, ফুল করে তো দিবে স্যার, শনি তো দৃষ্টি দিবে একাদশ ফুল করে, পুরা ঘরে দেবে, এটি বলছি যে পুরা ঘরে দেবে। কারণ হচ্ছে তার শনি যদি অর্ধেক অংশে 15 ডিগ্রিতেও থাকে তাহলে তো তার দৃষ্টি 15 ডিগ্রি মিথুনে আসবে না, এটা কোন শাস্ত্রে নেই। 29 ডিগ্রিতে থাকলে সে যে 29 ডিগ্রি এই রাশির কভার করবে তা কিন্তু করবে না। না স্যার, এই ভুল যেন আমরা না করি। কিন্তু স্যার 15 ডিগ্রি পরে যে দৃষ্টিটা পড়লো, 15 ডিগ্রি ভিতরে যে যদি কোনো গ্রহ থাকে তাহলে তো অনেক ক্ষেত্রে সেই মানে দৃষ্টিতে যতটা ক্ষতি হওয়ার ততটা হবে না, হওয়ার কথা, মূলত হওয়ার কথা, কিন্তু এটি কোনো শাস্ত্রে নেই। কিন্তু আমাদের এটি আমরা অনুধাবনে যাব পরে, ওই কিন্তু যখন দশমাংশ দ্বাদশাংশ বিচার করতেছেন তখন কিন্তু ওইটিতে যেতে হবে। স্যার এটা আমাদের কি ডিপ্লোমা ক্লাসে দিছিলেন স্যার? হ্যাঁ, এই বিষয়টা আমি কিছু বুঝতে পারছি না, শনির ডিগ্রি অনুসারে যে বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। মঙ্গল ধরেন আপনার এই এখানে কত ডিগ্রিতে আছে আজকে? মঙ্গল ধরেন মঙ্গল 15 ডিগ্রিতে আছে। আচ্ছা, একটা উদাহরণ দেন। 15 ডিগ্রিতে আছে, 15 ডিগ্রি দেখেন। আচ্ছা ঠিক আছে, 15 ডিগ্রিতে ধরেন, ঠিক আছে। তো সে 15 ডিগ্রিতে থাকলো, তাহলে 15 ডিগ্রিতে থাকবে 6 তারিখ না না। আচ্ছা, মঙ্গলের ডিগ্রিটা দেখে নিই স্যার, ঠিক আছে, দরকার নেই, 15 ডিগ্রিতে আছে, 15 বা 16তে আছেই, কারণ আমি ওই দৈনিক ভিডিও করেছি তো আমার ওই মনে আছে। তো 15 ডিগ্রিতে আছে। এইবার সে 2, 3, 4 এই যে চতুর্থ দৃষ্টি দিল, তাহলে চতুর্থ দৃষ্টির পরের অংশে কি সে তার দৃষ্টি কি সে তো একটা ঘরে 30 ডিগ্রির মধ্যে দৃষ্টি দেবে, তাহলে ওই দৃষ্টিটা কি মকরের কিছু অংশে যাবে? এই 15 ডিগ্রি পর্যন্ত যাবে? এই 15 থেকে এই 30 ডিগ্রি দৃষ্টি দেবে কিনা? যাবে না, যাবে না। কেন যাবে না? এখানে কি বাতিল দেওয়া? না, মঙ্গলের দৃষ্টি তো চতুর্থ ঘর চতুর্থই পড়বে, এটা তো মঙ্গলের দৃষ্টি পঞ্চমে ধরেছে না, পঞ্চম ঘর তো আর যাবে না। কোন শাস্ত্রে নেই, নেই, জ্যোতিষশাস্ত্রে কোন জায়গায় নেই দৃষ্টি ওই পর্যন্ত, অর্থাৎ ওই পর্যন্ত পাসই। কিন্তু যখন আপনার ওই যে ওই 16 চার্টে যখন যাবেন তখন কিন্তু ওইটা লাগবে। তো এখন আমাদের মাথায় না নিয়ে ওটার 42 নম্বর ক্লাসে যে পড়েছে 38 থেকে 42, ওইটা যেমন স্যার 16 চার্টের একটা চার্টে আপনার হচ্ছে রাহু কেতু একবারে বসে স্যার। হ্যাঁ, ওই সময় যে কিন্তু লাগবে, এর ভিতর মাথায় আমাদের ঢোকানোর দরকার নেই। তাহলে এই যে দৃষ্টি দেবে
আমাদের সেই দৃষ্টি যখন দিল, তাহলে দৃষ্টিগত ফল তো আমরা জানি আগের থেকে, জানি না? তাহলে শনির যখন বিচার করব তখন রিপুভাবে তো মঙ্গল রাজযোগকারক গ্রহ, সেও তো দৃষ্টি দিয়েছে, শনিও এক দৃষ্টি দিয়েছে, আবার বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। তিনজনের দৃষ্টি তো আমরা জানি, আগের থেকে ফলাফল জানি। এর সাথে শুধু যুক্ত করে নেন যে বৃহস্পতি যে নক্ষত্র থেকে দৃষ্টি দিয়েছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহের একটা প্রভাব থাকবে না? নিশ্চয় থাকবে। শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহের একটা প্রভাব থাকবে না? তার অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব থাকবে না? তার ক্রিয়াকর্মের প্রভাব থাকবে না? তার নিজস্ব বৈশিষ্ট্যগত প্রভাব থাকবে না? নিজস্ব সত্তা থাকবে না? মঙ্গল যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রগত সত্তা সে নেবে না? নিয়ে তার দৃষ্টিগত যেখানে দিচ্ছে সেইখানে সেই ঘরগত যে গ্রহ এবং যে নক্ষত্রের যে অধিপতি তার উপরে প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। তাহলে কি ক্লাস কঠিন হয়ে যাবে না দিন দিন? কঠিন হবে না স্যার, কঠিন হবে কেন? কঠিন হবে কেন স্যার? এটা যেমন শনি নক্ষত্রে আছে, এখানে শনি বৃহস্পতি ধরেন স্যার কর্কট রাশি শনি নক্ষত্রে আছে, তাহলে এখানে শনির বলটা বেশি, দৃষ্টিটা বেশি হবে। শনি যখন আবার বুধের নক্ষত্র যাইব তখনও বুধ যেহেতু পাপ গ্রহ, ওই শনির পাপ, যখন আবার বৃহস্পতি নক্ষত্রে থাকবো তখন শনি আরেকরকম দৃষ্টিটা আরেকরকম পাবে, শনির দৃষ্টিটা আরেকটু বৃহস্পতির কথাই বলবো। এত দূর আমরা বিচার আদৌ শিখবো? যদি না শিখি তাহলে আর অত দূর আলোচনা করে লাভ নেই। বিচার তো শিখবো স্যার। শিওর? শিওর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শিখতে হবে স্যার। স্যার শিওর, এবং আপনার পড়া ধরতেও পারতেছি, বাট মানে আজকের ক্লাসে পরে বাকি 5 দিন এগুলো নিয়ে চর্চা করতে হবে, নাইলে ধরতে পারবো না পরেরটা। হ্যাঁ, এখন একটু লেখালেখি লাগবে, কারণ প্রথম ব্যাচ যেভাবে আমরা যেভাবে ডিপ্লোমা করে আসছি বা প্রাথমিক শিক্ষা যেভাবে করে আসছি, এইবার এসে হঠাৎ করে মনে হবে যে আমরা একটু কষ্ট পড়ে যাচ্ছি, বেশি কষ্টে পড়ে যাচ্ছি। তো অনুধাবনটা করে রাখি, তাহলে আমরা সেইভাবে অন্তত 2-1টা শখ করে রাখলে সব শিক্ষা কিন্তু এইভাবে আসবে। এখন যদি সব একইভাবে আসে তাহলে আমরা ওই ভাগ্যভাবকে তাই দেখবো, যখন আয়ভাবকে দেখবো, এইবার বৃহস্পতির দৃষ্টি যেসব জায়গায় পড়েছে তাই দেখবো, বুধ শুক্র চন্দ্র যেভাবে আছে সেইভাবে দেখবো, আমরা রবি যেভাবে দৃষ্টি দিয়েছে সেটা দেখবো। এইবার বৃহস্পতি তো আমরা বলেই ফেলেছি। তাহলে নোট করতে হবে যে সকল গ্রহ যেখানে অবস্থান, যেখানে দৃষ্টি, তার নক্ষত্রের অধিপতি যে গ্রহ, সেইগুলো যে অঙ্গ প্রত্যঙ্গকে দেখছে, যে দিকগুলোকে দেখছে। আমরা যে দিকগুলো দিয়েছিলাম, দিকের নোট আছে আপনাদের কাছে? জি আছে স্যার। মেষ রাশির শুভ দিক ওই যে ভাইবা পরীক্ষায় উল্টে ফেলেছিলেন আমাদের ম্যাডাম সুরভি ম্যাডাম, এত ব্যস্ত বলার জন্য ওনার জানা দিকগুলো সব প্রত্যেকটা উল্টা বলেছেন উনি এই ভাইবার দিনে। মেষ রাশির ওনার শুভ দিক বলতে পূর্ব দিক না বলে উনি পশ্চিম অশুভ দিক শুভ দিক বলেছেন। আবার যখন ওনার কাছে কর্কটের দিকে জিজ্ঞেস করেছিল তখন উনি আবার শুভ দিকটা উত্তর, উনি বলেছে দক্ষিণ দিক শুভ, ঠিক উল্টাটা বলেছেন উনি। দেখবেন ওই রেকর্ডিংটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো তাড়াহুড়া এখানে কিন্তু করা যাবে না, ওইখানে কিন্তু দিকগুলো নিয়ে আসতে হবে। কেন আজকে টাচ দিচ্ছি, আমাদের 3টা ক্লাস অ্যাফিমেরিস, প্রয়োজনে 3টা ক্লাস, আমাদের তো 4 নাম্বার ক্লাস হয়ে গেছে, তাহলে অ্যাফিমেরিসের 2টো ক্লাস দিয়ে 2টো